আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম তিশা। অল সেট? জি ম্যাম, অল সেট। হ্যাঁ, আমি বলতেছি যে আজকে তো অলমোস্ট আমরা ক্লাস শেষ করে দিব, তারপরে জাস্ট একটা ক্লাস রাখবো হচ্ছে যদি ইফ ইউ ওয়ান্ট, তাহলে আর কি। তো তোমাদের কি মনে হয় যে তোমরা কি বুঝতে পারছো উদারিং হাই? জি ম্যাম, ইয়েস ম্যাম। পুরোপুরি কেমন জি লাগলো? ম্যাম, অনেক মজা মজার ম্যাডাম। ম্যাম নভেলটা। আচ্ছা, হ্যাঁ, এটা একটা কথা কি, লিটারেচারকে না লিটারেচারের মতো হচ্ছে জাজ করবা। লিটারেচারকে না পার্সোনাল লাইফ বা পার্সোনাল রিলিজিয়াস বিলিফ, সোশ্যাল বিলিফ এগুলা দিয়ে জাজ করবা না। তোমরা অনেকেই মনে হয় টেস্ট পড়ছো না? আমরা ম্যাম পড়িনি পুরোটা ম্যাম। পড়া হয়নি, জাস্ট ম্যাম মানে ইউটিউব থেকে আর কি একটু শুনছিলাম আচ্ছা, আর কি যাই হোক, ইউ হ্যাভ স্টোরি। গন অ্যাক্রস। তো যেই জি জিনিসটা বলবো সেটা হচ্ছে যে টেস্ট যখন চাইনিজ একটা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছিল, মানে এটা হচ্ছে একটা মজার স্টোরি, কিন্তু এটা তোমাদের জন্য হচ্ছে মাথায় রাখা অনেক জরুরি। নট অ্যাজ এ স্টোরি বাট অ্যাজ আ মোরাল অ্যাডভাইস অ্যাকচুয়ালি। তো এটা যখন চাইনিজ একটা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছিল, তখন পড়ানো শেষে টেস্ট যখন মারা যায়, তখন পুরা ক্লাস হাততালি দিয়ে উঠে। তো যে ব্রিটিশ টিচার টিচার হচ্ছে পড়াচ্ছিল, সে তো বুঝতেছে না যে কি হইলো, মানে এটা একটা ট্র্যাজেডি। তো ওখানে হচ্ছে ওরা সবাই হাততালি দিয়ে উঠলো কি জন্য? তো সে ওই জিনিসটা জি অনেকটা হচ্ছে কনফিউজড হয়ে ক্লাস শেষ করলো, কিন্তু হি কুডন্ট আস্ক হিজ স্টুডেন্টস বিকজ এমন একজনও নাই যে হচ্ছে চুপ করে বসে আছে, সবাই দাঁড়ায় হাততালি দিচ্ছে টেস্ট পড়ানোর শেষে। তো তারপরে হচ্ছে ম্যাম এটা ম্যাম, তো টেস্ট খুবই অফ ডারভারভেলস খুব এটার হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ, বলছেন? টেস্ট অফ দ্য ম্যাম, ডারভিল। টেস্ট ও, পড়েছি এটা ম্যাডাম, এখন এটা পড়ছি ম্যাম আমরা। এটা এটাও সুন্দর। আমরা পড়েছি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, এটাই এটা বলতেছি। অনেক আগে। এটা ম্যাম আমার অনেক ফেভারিট একটা উপন্যাস। শুভ্র কিছু বলতেছো? ম্যাম এটা তো খুবই মর্মান্তিক আর খুবই মানে দুঃখের হ্যাঁ, একটা। ট্র্যাজেডি। তো এখানে সবাই হাততালি দিয়ে উঠলো কেন চাইনিজরা? তো এটা হচ্ছে প্রফেসর বুঝলো না, প্রফেসর হচ্ছে ব্রিটিশ। তো সে হচ্ছে চলে গেছে ক্লাস থেকে। চলে যাওয়ার পরে সে হচ্ছে আরেকটা কলিগ, চাইনিজ কলিগকে জিজ্ঞেস করলো, মানে মন খারাপ করে যে হোয়াট হ্যাপেন্ড, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আজকে টেস্ট শেষ করলাম, তো হচ্ছে ওখানে স্টুডেন্ট এরকম হাততালি দিয়ে উঠছে। তো চাইনিজ টিচার যেটা বললো সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে চাইনিজ যে থটস, রিলিজিয়াস বিলিফ, সরি ওদের তো রিলিজিয়ন নাই, মানে ওদের যে সোশ্যাল বিলিফ, সেটা হচ্ছে যে দিস ওয়াজ নট আ পিওর গার্ল। হ্যাঁ, ওর রাইট। ওর যে চেস্টিটি নিয়ে যে কোশ্চেনটা হয়, তো এই পিউরিটি, এই চেস্টিটি নিয়ে হচ্ছে ওদের মধ্যে যেই ধারণাটা, সেটা হচ্ছে যে ও অপরাধ করছে এবং ও শাস্তি পাইছে, ওর মরে যাওয়াটা হচ্ছে ওর জন্য উচিত শিক্ষা হয়েছে। তো এই জন্য ওরা সবাই হাততালি দিয়ে উঠছে। তো এরকম যাতে না হয় যে আমরা ক্যাথরিনকে বা হেথক্লিফকে হাততালি দিয়ে উঠে যাই যে ও মরছে ভালো হয়েছে, এরকম না। ব্যাপারটা যারা হচ্ছে যারা লিটারেলি। হাততালি হ্যাঁ, শুভ্র বলো। যারা ম্যাম হাততালি দিচ্ছে তাদের তো মেবি চাইলে কোনো মানে ফ্যান্সি মানে কি এমন নাই? মর্মান্তিক একটা না, ওরা ওভাবেই বড় তো হয়েছে, ওরা তো ওদের ওই কালচারটা সোশ্যাল এরকম। কাস্টমসে বড় হয়েছে যে যেখানে পাপ করলে তুমি ম্যাম, শাস্তি পাবা। ওরা সার্ফা, ওদের মাথার মধ্যে সমস্যা। ওরা হাবিজাবি খায়, তাকে তো হাবিজাবি ম্যাম চিন্তা ভাবনা করে। হ্যাঁ, ওরা এমনি পাগল এক বলে না একটা, তিশা। পাগলের পিস ম্যাম ম্যাম, ওরা সবগুলা পাগল। না না তিশা, ম্যাম এভাবে টেস্টে বলে তো না, এটা তো আমরাও তাহলে জাজমেন্টালি হয়ে যাচ্ছি, ঠিক না? এইভাবে ম্যাম, এইভাবে ওদের পাগল ক্ষেত্রে বলা আমি উচিত না, এইভাবে জাজমেন্টালি পাগল ম্যাম। রাইট বললে। রাইট রাইট। ওরা হাবিজাবি আমিও খায়, একটা কথা বলতে হাবিজাবি চাই, কথা আমিও একটা বলে। কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলে। এই যে ওদের এই যে এভাবে জাজ করা ঠিক হয় নাই, এই যে হ্যাঁ, রাত্রের সময়টা ছেড়ে এই যে বিকাল বেলা ক্লাস ক্লাস করতেছো। করাইতেছে, এইটাও তো হ্যাঁ, এটাও তো পাগলের বিলাপ ম্যাম, এরকম তো হইতে হাবি পারে। জাবি খাবারের কথা যদি বলে পানির মধ্যে সবাইরে ঝাঁপ দিয়ে, কিন্তু সবভাবে জাজ আমরাও করা খাই। উচিত তো না। এটা কিন্তু ওরা দেখলে কবো যে আমরা তো পাগল, পান্তা হ্যাঁ, ভাত এটাই খাইছে। কথা, মানে এখন তোমার তোমার দেখেন সোশ্যাল ভাইয়া, কাস্টমস যেগুলা এর সাথে। হারাম ওইগুলা কিন্তু আমরা খাই না। ওরা এখন রাইট হারাম রাইট। না তিশা, হালাল না, কি, তিশা জাস্ট তিশা, ওদের কোনো এখানে খাবারের তো দিক আবার দিয়ে বিবেকবোধ বললাম, রিলিজিয়াস, আছে? তিশা খাবারের এখানে দিক তো দিয়ে তুমি বললাম জাস্ট। রিলিজিয়াস জিনিস আনতে পারো না, কারণ হচ্ছে যে হিন্দু, তার জি কাছে জি। কিন্তু হচ্ছে মানে তুমি যে গরু খাও এটাও তো তার কাছে অনেক কোশ্চেনের জায়গা, যে তুমি গরু না কিভাবে ম্যাম, খাও। আমি যদি ওই দিক দিয়ে বলি যে সায়েন্টিফিক দিক দিয়ে আমরা যেগুলা খাই ওগুলা হেলদি, এখন তাহলে কিন্তু এইটা এটা এইটা বলা তো যাবে ম্যাম যে এইটা ওরা তো হচ্ছে বলতেই পারি যে সায়েন্টিফিক দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে শুকরের মধ্যে যে কত রকমের মানে জীবাণু আছে, এই জন্য হচ্ছে খাওয়া যায় না, বা হচ্ছে ব্যাট, তারপরে হচ্ছে সাপ খায় এই জিনিসগুলা। তো এগুলা তো বলাই যায়, কিন্তু তুমি যদি হচ্ছে মানে একটা মানুষের কাস্টমস নিয়ে চিন্তা করো, তাহলে দেখবা হচ্ছে যে
ওরা ওইভাবেই বড় হয়ে আসছে, ও দেখেই আসছে যে এগুলা খায়, জিওগ্রাফিক্যালি এভাবে চলে। যেটা পাবে ম্যাম তারা তো সেটাই নিয়ে করবে, ইউজ করবে। মানে ওরা তো ছোটবেলা থেকে এভাবে বড় হয়ে বড় আসছে, হয়েছে, এটা তো ওরা ওদের জানে যে কালচারের কোনো দোষ। মেয়ে যদি এরকম বিবাহ বহির্ভূত সম্পর্কে যায় তাহলে ওর হচ্ছে মৃত্যু হওয়াটাই একদম পারফেক্ট ফিনিশিং, মানে এটা কিন্তু হচ্ছে ম্যাম happy ending ওর জন্য। টেস্টের উপর তো অন্যায় করা হয়েছিল, টেস্টকে হ্যাঁ তো হ্যাঁ, জোর এখন করে এই জাজমেন্টে তো ওরা যাবে না। টেস্ট ইনোসেন্ট ছিল, রাইট? এটাই তো হচ্ছে আমাদের পয়েন্ট, যে হচ্ছে আমরা লজিক দিয়ে চিন্তা করতেছি যে ওর উপর যা হয়েছে তার উপর হচ্ছে যে মানে এটা তো খুবই ট্র্যাজেডি ছিল, কিন্তু যারা হচ্ছে শুধু ওই কনসেপ্টটাই মাথায় রাখছে যে বড় হবে বাবা মা মানে মানে বাবা মা চিন্তা করে বিয়ে দিয়ে দিবে, তার লাইফ ওখানেই শেষ, বা একটা মেয়ের সোসাইটিতে অ্যাট্রিবিউশন মানে শুধু ওইটুকুই যে তার কোনো ভালো একটা সংসারে জন্ম, তারপরে ভালো একটা সংসারে বিয়ে, তারপরে ভালো একটা বাচ্চা মানে প্রোডাকশন, সো দ্যাটস অল ফর আ গার্লস লাইফ। তো যারা এইরকম কনসেপ্ট নিয়ে বড় হয়েছে তাদের কাছে কিন্তু টেসের মৃত্যুটা খুব মানে হ্যাপি এন্ডিং, যে হচ্ছে ভালোই হয়েছে মরছে, কারণ ও বেঁচে থাকলে হচ্ছে ওর মতো আরো অনেক মেয়ে এরকম নষ্ট হইতো আর কি এরকম। তো এটাই হচ্ছে তোমার বুঝতে হবে যে এই 19th সেঞ্চুরিতে ভিক্টোরিয়ান টাইমে হচ্ছে যখন টেস্ট লেখা হয় তখনই হচ্ছে আমাদের যে রাইটার তার যে অ্যাপ্রোচ, আর এই 20th সেঞ্চুরি এসে চাইনিজ যে টিচার, চাইনিজ যে স্টুডেন্ট তাদের যে অ্যাপ্রোচ, কত পার্থক্য। তো এখান থেকে বুঝবা যে হচ্ছে নট জাস্ট only the time period but also the social customs, religious values, you're brought up, everything depends যে তুমি কোন ভাবে কোন লিটারেচারটাকে নিচ্ছ। তো আমরা হচ্ছে কেন এই কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন লিটারেচার পড়বো, হোক কোনো কবিতা, হোক কোনো এসে, হোক কোনো নভেল, আমরা লিটারেচারটাকে লিটারেচারের পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করব যে হাউ ইজ দ্য ন্যারেটর, হাউ ইজ দ্য ন্যারেশন, হাউ ইজ দ্য রাইটিং, হাউ ইজ দ্য প্লট, হাউ ইজ দ্য থিম। এগুলা আমরা কখনো এটা জাজ করবো না যে আমি মুসলিম তো বিয়ের বাইরে সম্পর্কে গেছে তার মানে ও হচ্ছে ওর মরণই দরকার আছে, বা আমি হচ্ছে হিন্দু তো ওর হচ্ছে সেকেন্ড ম্যারেজ করা কোনো দরকারই ছিল না, এটা এটা জাজ করব না আমরা এই জায়গাটা থেকে, বা নিজের সোশ্যাল ভ্যালিউস গুলা দিয়ে অন্য একটা রাইটারের সোশ্যাল ভ্যালিউ কখনো জাজ করবো না। এই যে তাসলিমা জি নাসরিন ম্যাম, কেন ওইটাকে এত ওইটা হচ্ছে, হিসেবেই দেখবো। হ্যাঁ ওইটাকে ওইটা হিসেবে দেখবো, তাসলিমা নাসরিনকে কিন্তু কেউই হচ্ছে অ্যাজ আ রাইটার নিতে পারে না, সবাই কিন্তু ওনাকে দেখবা হচ্ছে যে মানে শি ইজ ক্রিটিসাইজড ফর হার ওপেনিং আপ, যে ও যে ওপেন আপ লেখা লিখে এই জিনিসটার জন্য কিন্তু ওকে ক্রিটিসাইজ করে। এখন আই এম নট সেইং দ্যাট ও যা লিখে সবই ভালো লিখে, না, এটা এটা ভুয়া কথা যে ও যা লিখে ভালো লিখে। আমার প্রশ্নটা হচ্ছে ওখানে যে ওকে রাইটিং দিয়ে জাজ করুক, যে ও যা লিখে বাজে লিখে, ওকে রাইটিং দিয়ে জাজ না করে ওকে যদি হচ্ছে ওর মানে কনসেপ্ট নিয়ে জাজ করে তাইলে হচ্ছে আমার সমস্যা, যে এটা তো এক একজনের কাছে ডিফারেন্ট, এটা নিয়ে তুমি জাজ করতে পারো না। ওকে ম্যাম কনসেপ্ট কি মানে লেখার ব্যাপারে সোশ্যাল ভ্যালুটা কি একজন রাইটারের মাথায় রাখা উচিত না? সোশ্যাল ভ্যালুটা তো ওই সময়কার তুমি সোশ্যাল ভ্যালু মাথায় রাখতেছো, কিন্তু তোমার রাইটিংটা যখন মানে অনেক বড় একটা প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, যখন অনেক পুরো পৃথিবী তোমার রাইটিংটাকে রিকগনাইজেশন দিচ্ছে, তখন তোমার সোশ্যাল ভ্যালু তো ওদের কাছে কোনো সোশ্যাল ভ্যালু না, কারণ ওরা তো ওই সোসাইটি বিলং করে না। তুমি তোমার সোসাইটি অনুযায়ী লিখলা, রবীন্দ্রনাথ কাদম্বরী লিখলো ওনার সোসাইটি অনুযায়ী, কিন্তু আজকে যখন বুলবুল পুরো পৃথিবীতে প্রিমিয়ার হচ্ছে তখন তো থিংস আর ডিফারেন্ট। তখন কিন্তু কেউই হচ্ছে রবীন্দ্রনাথের ওই সময়কার সোশ্যাল ভ্যালিউতে যে ও ওকে পছন্দ করতেছে করতেছে না, বা ভাবির সাথে দেবরের এরকম একটা অ্যাটাচমেন্ট, এই জিনিসটা তো তুমি মানে ওই সময় যতটা খারাপ ভাবে দেখা হচ্ছে, এখন যখন তুমি বুলবুল দেখো তোমার কাছে খারাপ লাগতেছে? টু বি অনেস্ট সত্যি করে বলো, যখন মানে যারা দেখছো আর কি। ম্যাম বুলবুলটা কি ম্যাম? নরমাল ম্যাম, হচ্ছে এটা একটা নরমালি সিনেমা। ম্যাম আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম হ্যাঁ। মানে আমি এটা বুঝতে চাচ্ছি আর কি, জি যে যেহেতু একজন লেখিকার লেখা সমাজে প্রভাব ফেলে, লেখক বা লেখিকা যে সমাজে প্রভাব ফেলে, সে যে সমাজে থাকে, এই আচ্ছা। লেখাগুলো যদি এভাবে পাবলিক হয় তো সেটা আচ্ছা সমাজে নাজিয়া, কি একটা ধরনের কথা প্রভাব কি যে ফেলবে? রাইটিং এর ব্যাপারটা কখনোই না সমাজকে ওইভাবে প্রভাবিত করে না, কারণ যদি করতেও তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে হুমায়ুন আহমেদ যে এই হলুদ পাঞ্জাবি পরা খালি পায়ে মানে স্যান্ডেল ছাড়া হিমু লিখে গেছে, এত পপুলার বই, মানে ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স, তো আজকে তো তাইলে আমরা সবাই হলুদ পাঞ্জাবি আর খালি পায়ে হাঁটা শুরু করে দিতাম। এটা তোমাকে কিছুক্ষণের জন্য কিন্তু তোমার শোধবোধ, তোমার কনসেপ্টকে নাড়া দিবে, কিন্তু তুমি আসলে সাহিত্য পড়ে কিন্তু জীবন ধারণ করবা না, জীবন ধারণ করবা হচ্ছে তোমার আশেপাশের সোশ্যাল কাস্টমস, তোমার ব্রট আপ, তোমার ব্রিঙ্গিং নিয়ে।
কিন্তু সাহিত্য তোমার চিন্তায় বদলাভ আনতে পারে, মানে চেঞ্জ আনতে পারে। এখন সাহিত্যকে যদি তুমি যেভাবে বড় হচ্ছ ওইভাবেই লেখা পাও, তাহলে কিন্তু একটা সোসাইটি তার কোনো চেঞ্জই আসবে না। ধরো আমি তানজিলা হাবিব অদিতি, আমি একটা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আমি রক্ষণশীল মানুষের মাঝে বড় হয়েছি, আমি রক্ষণশীল লেখা লিখে গেলাম। এরকম আরো 10 জন আমার রক্ষণশীল পড়া পড়লো, আমি কিন্তু কোনো চোখ খোলার কিছু করতে পারি নাই। বেগম রোকেয়া তুমি চিন্তা করো, সে যে সময় লিখছে, এই যে সুলতানাস ড্রিম, যারা পড়ছো বা যারা পড়ো অবশ্যই পড়বা, মানে ছেলে মেয়ে সবাই এই বইটা পড়বা। সুলতানাস ড্রিম যখন আমি পড়ি, সেই 1800 শতকের একটা মহিলা সে লিখছে যে ছেলেদের রুমে বন্দি করে রাখা উচিত। মেটাফরিক্যালি লিখছে, যে হচ্ছে একটা গল্পের মধ্যে করে লিখছে যে সুলতানা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে এমন একটা পৃথিবীতে চলে গেছে যে পৃথিবীতে ছেলেরা আসলে ঘরের কাজ করে, বাচ্চা পালন করে, সেলাই করে, আর মেয়েরা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আদালত সব পাল্টায়। তো তুমি বলো যে এটা কি সোসাইটির উপর একটা বাজে মানে প্রতিক্রিয়া পড়ছে? কিন্তু ম্যাম বেগম রোকেয়া সেই লেখাটা প্রয়োজন ছিল এবং তার প্রভাব তো ম্যাম পৃথিবীতে একের পর এক, সেটা মানে তারই ফলশ্রুতিতে তো আজকে আমাদের এই যে নারী স্বাধীনতা বলি, হ্যাঁ, তো নারীদের এত এই সুযোগ এই সুবিধা তো বলি, প্ল্যাটফর্মটা তো সেটা তোমার তো দিতে প্রভাব হবে। আমাদের উপরে পড়েছেই। হ্যাঁ, তো আমি তো তো সেটাই লেখার বলতেছি প্রভাব যে তো প্রভাবটা পড়তে ইনডিরেক্টলি হলে তো পড়েই। তোমার দিতে হবে। এখন তুমি যদি জানো যে হচ্ছে তুমি একটা জিনিসকে ট্যাবু বানাই রাখবা, রেপ রেপ নিয়ে কিছু লিখলে বাংলাদেশে তোমার কিন্তু টিকা কঠিন হয়ে যাবে। ধরো তসলিমা নাসরিনের যে বইটা হচ্ছে সবচেয়ে বেশি মানে ক্রিটিসিজমের শিকার, সেটা হচ্ছে যে শি রোট অ্যাবাউট হার চাইল্ডহুড রেপ। সেই জিনিস নিয়ে কিন্তু হুজুরদের মধ্যে যথেষ্ট জিনিসপত্র হয়েছে। তো তাইলে ওই জিনিস যদি স্পিকিং আপ না শুরু হয়, এই জিনিস তুমি কমাইতে পারবা? বাংলাদেশের মতো একটা Right. জায়গায় ইমামরা হচ্ছে ছেলেদেরকে রেপ করতেছে, লিটল চিলড্রেন, they don't belong to any gender or anything, they are getting raped by the imam, মসজিদের ইমাম। বাসার মধ্যে মামা চাচা খালা দিয়ে হচ্ছে, খালু দিয়ে হচ্ছে রেপ হচ্ছে বাচ্চারা। তুমি তুমি যদি ইউ ডোন্ট স্টপ স্পিকিং আপ, তুমি জানো না যে কোনটা আসলে কোন সোসাইটিতে কোন সময় প্রভাব ফেলবে। লিটারেচার তোমার মধ্যে চেঞ্জ আনবে, কিন্তু লিটারেচার তোমাকে মোরাল ভ্যালিউজ দিবে না, যে ধর্মীয় মতে এটা মুসলিম প্রধান দেশ, সবকিছু মুসলমানের নিয়ম অনুযায়ী, মুসলমানের নিয়ম অনুযায়ীর মধ্যেই এত কিছু হইতেছে, হিন্দুর নিয়ম অনুযায়ীর মধ্যে এত কিছু হচ্ছে। ধর্মে একটা দেশে নাকি 90% মুসলিম। তুমি তুমি নিজেই বলো যে পর্দা করে কি কেউ রক্ষা পাইছে রেপ থেকে? No, ma'am. পর্দা দিয়ে নো কি ম্যাম, কাজ সেটা করা যায়? একটু মানে অতিরঞ্জিত কথা। পর্দা করে রেপ থেকে যদি রক্ষা পেত, তো 5 বছরের বাচ্চা আচ্ছা, সে হ্যাঁ, কি, সেখানে তো 5 পর্দার বছর তো প্রশ্নই অনেক আসে না। বড়। তুমি চিন্তা করো, 9 মাসের একটা বাচ্চা, 9 জি মাস, she didn't even develop her vagina, সেই বাচ্চাটাও হচ্ছে রেপিস্ট, and towards whom, with whom, তার কোনো হচ্ছে আত্মীয় স্বজন, কারণ 9 মাসের বাচ্চা তার বাইরে খেলতে চলে যায় নাই, 9 মাসের বাচ্চাকে তার তুমি ধরে নিয়ে যেতে পারো নাই, তার আত্মীয় তার আশেপাশে। to her uncle. সো হ্যাঁ, মানে উইথ হার আঙ্কেল, মানে তুমি চিন্তা করো, এই যে আমরা যদি কথা বলি, আমরা যদি এখন চিন্তা করি যে 80% আমরা যারা এখন প্রেজেন্ট আছি সবাই কোনো না কোনো ভাবে মলেস্ট হয়েছি, ছেলে বলো মেয়ে বলো যে কোনো কেউ, মসজিদে বলো মাদ্রাসায় বলো, যে কোনো ভাবে, আত্মীয় স্বজন যে কোনো ভাবে, সেই মলেস্টেশনটা হয়তো বা রেপের মতো ভয়াবহ না, কিন্তু কারো না কারো তো লিখতে হইতো, কারো না কারো তো স্পিক আপ হইতে হইতো, হয় নাই দেখি আজকে এই অবস্থা। যদি প্রত্যেকটা মেয়ে এরকম তার ফেসবুক স্ট্যাটাস, তার একটা করে এসে প্রত্যেকদিন প্রথম আলোতে এরকম বের হইতো, তাইলে দেখতে রেপটা এখন আর ট্যাবু হয়ে থাকতো না, যে রেপ হয়েছে বলা যাবে না, রেপ হয়েছে এটা শাস্তি চাওয়া যাবে না, তাহলে রেপটা কমে আসতো। এই স্পিকিং আপের জায়গাটাই তো নাই, কারণ এই যে লিটারেচার বা সাহিত্য তোমাকে আটকাই দিতেছে কি বলে, যে হচ্ছে তুমি এই দেশে এগুলা নিয়ে লিখতে পারো না, তুমি এই দেশে খোলামেলা করতে পারো না। এই দেশে খোলামেলা অপরাধ হচ্ছে, তো তুমি লিখতে পারছো না কেন? তুমি তো এখানে বলতে পারো না যে আচ্ছা এটা কাউকে না নিয়ে তো কাউকে লিখতেই হবে। কাউকে না মানে কাউকে লিখতে তসলিমা হবে। অ্যাকচুয়ালি সবাইকেই লিখতে হইতো, একজন লিখছে দেখি এটা খারাপ চোখে দেখা হইতেছে। আমি তাসলিমা নাসরিনকে এই জন্য জাজ করব না যে হ্যাঁ সে যে সব ভালো লিখে এমন কিছু না, সে যে অতিরঞ্জিত করে না এমন না, সে যে সোশ্যাল জি ভ্যালিউজের ম্যাম, বাইরে আমি সে যায় না কথাই এমন বলছি, না। সব লিখেন তা খারাপ লিখেন না, কিন্তু হ্যাঁ, সবই যে উনি ভালো কিন্তু লিখছেন তা নাজিয়া, কিন্তু। সে যেটা ভালো লিখছে সেটার বিরুদ্ধে কিন্তু কথা হয়েছে। আমার পয়েন্ট ওইটা, যেটা লেখা দরকার ছিল সেটা নিয়ে এত কাহিনী হয়েছে, কারণ মোল্লাদের উপর হাত আসছে। যদি তুমি চিন্তা করো যে তার সব লেখা খারাপ না, তার যেগুলা খারাপ লেখা সেগুলা নিয়ে কিন্তু কেউ মাথাও ঘামায় না, যে ওর লেখা হিসাবে খারাপ, ওর মানে অ্যাটিটিউড খারাপ, ওগুলা নিয়ে কেউ কিছু বলে নাই, বলছে ম্যাম এটা তো মানুষের এটা কি এমন না, মানুষের হিউম্যান সাইকোলজিটা এরকম, যদি আমরা কাউকে একবার খারাপ টেক দিতে পারি, দেখে নেই, হ্যাঁ, তখন পরবর্তীতে সে তার আর কোনো ভালো। কিছু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না।
এটা জি। হিউম্যান সাইকোলজি, কিন্তু এই জায়গাটাই তো ডেভেলপ করতে হবে। এখন যেটা যেমন সেটা যদি আমরা তেমনই রেখে দেই, তাহলে আমাদের ডেভেলপমেন্টটা কোথায়? আমাদের থট প্রসেসের ডেভেলপমেন্টটা কোথায়? যে আমি এটা ডেভেলপ করলাম আমার থটের মধ্যে, যে আমি আগে এমন ছিলাম না, আমি জি, এখন এটার প্রয়োজন। হ্যাঁ, এটার তো প্রয়োজন। এই যে আমরা সাহিত্য পড়তেছি চিন্তাধারা বিকশিত করার জন্য। এখন আমি যদি ভাবি যে ভাই আমি মুসলিম পরিবারের একটা মানুষ, আমি যতই পড়ি আর যতই পড়াই, আমি কিন্তু এই জিনিস থেকে কোনোদিনও বের হব না যে টেস্ট শাস্তির যোগ্য, তাহলে কি হবে? কারণ আমার ধর্ম অনুযায়ী তো টেস্ট ম্যাম, আসলে এক একটা ম্যাম, ধর্মীয় বিশ্বাস তো মানুষের হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখান থেকেও কিন্তু একজন মানুষ বের হতে পারে না। লজিক্যাল হইতে হবে। তোমার ধর্ম যতই তোমার ধর্মের জায়গায় থাকুক, তোমার তো লজিক্যাল হইতে হবে। তোমার তো ভাবতে হবে যে টেস্ট হ্যাড টু গো থ্রু দিস। ম্যাম, ধর্মের ব্যাপারে কি লজিক আসলে খাটে? ধর্মের ব্যাপারে লজিক খাটে না, কিন্তু যখন ইনসিডেন্টের ব্যাপার চলে আসে তখন তো তোমার লজিক্যাল হইতে হবে। তখন তো তুমি ধর্মের কথা বলে কুল পাবা না, তখন তো তোমার আসলেই লজিক্যাল হইতে হবে। তুমি দেখো এই যে শাস্তির ব্যাপারগুলা, যে এই শাস্তি দেওয়া হচ্ছে টেস্টকে, তো তুমি তো ওখানে তোমার মানে ধর্মীয় ব্যাপার দিয়ে তুমি জাজ করতে পারবা না। তোমার জাজ করতে হবে তখন ম্যাম, আমার ধারণা মতে এমন, যখন আমি সাহিত্যের একজন স্টুডেন্ট, তখন আমি টেস্টকে দেখবো সাহিত্যের জায়গা থেকে, এইটাই আমার সেখানে পয়েন্টটা। লজিক। কিন্তু আমি এজ আ মুসলিম, যখন আমি আমার ফ্যামিলিতে থাকি, এই ধরনের ঘটনা তো তখন আমি সাহিত্য দিয়ে বিবেচনা করবো না। তখন এটাই তো আমি কথা। যেটা বিশ্বাস করি সেটা দিয়েই বিবেচনা করব। এইটাই কিন্তু নাজিয়া আমার পয়েন্টটা ছিল, যে হচ্ছে যে যখন তুমি লিটারেচারে, তখন তুমি লিটারেচারকে লিটারেচার দিয়েই জাজ করবা। তখন তোমার ক্যাথরিনকে ক্যাথরিনের জায়গা থেকে জাজ করতে হবে। তখন কিন্তু তুমি তোমার ভ্যালিউজ দিয়ে, যে আমি আমার ভ্যালিউ দিয়ে হচ্ছে নিজেকে জাজ করতেছি বা নায়ককে বা নায়িকাকে জাজ করতেছি, ওইটা করতে পারবা না। সেম তুমি যেমন তোমার ওই বিলিফ সিস্টেম তোমার ব্রট আপ, ওইটাকে কিন্তু আবার লিটারেচার পুরাই চেঞ্জ করতে পারবে না। তুমি কখনোই বলতে পারবে না যে টেসের ওরকম শাস্তিতে সবাই কাঁদছে, সো ইন রিয়েল যদি কোনো মেয়ের সাথে এমন হয় তাহলে সবাই অনেক দুঃখ পাবে। না, তখন কিন্তু আবার তোমার দেখা যাবে তোমার সোশ্যাল ভ্যালু, তোমার রিলিজিয়াস ভ্যালু দিয়ে তুমি বিচার করতেছো। আমি কি আমার পয়েন্টে ক্লিয়ার যে হচ্ছে আমরা লিটারেচার দিয়ে জাজ করব? জি ম্যাম। আচ্ছা, কারো কি এই জিনিসটা নিয়ে আর কোনো মানে কনসার্ন আছে যে ম্যাম এটা আসলে কেন আমরা লিটারেচারকে লিটারেচার দিয়ে জাজ করব, বা ক্যাথরিনকে কেন হচ্ছে আমরা অ্যাজ এ ক্যারেক্টার জাজ করব, কেন আমরা ওকে আমার সোশ্যাল ভ্যালু দিয়ে জাজ করব না? না ম্যাম, কারণ এটা তো ওই সময় সোশ্যাল ভ্যালুর জি ভিত্তিতে ম্যাম, বুঝতে লেখা। পারছি। আমরা মানে পার্সোনাল কোনো কিছু দিকে আনতে পারবো না। হ্যাঁ, আমরা পার্সোনাল, রিলিজিয়াস বলেন, সোশ্যাল হ্যাঁ বলেন, আমরা যা কিছু পার্সোনাল বলেন। কোনো, আমরা উইদারিং হাইটস কি পড়বো নাকি এই যে টেস্ট নিয়ে শেষ করে দিব এটা সবকিছু? তো টেস্ট নিয়ে শেষ করা না, গুড পয়েন্ট। এটা তো রেফারেন্স আনা। রেফারেন্স না দিলে তো তুমি লিটারেচারে ইউ উইল গেট লস্ট, যে হচ্ছে তুমি হারাই যাবা যে আচ্ছা এটা পড়ছি। আচ্ছা ম্যাম, আমি 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 কনসেপ্ট বুঝতে পারছি, কিন্তু আমি উইদারিং হাইটসটা এখনো আরেকটু বোঝা দরকার, এই কারণে আর কি ইন্টারাপ্ট করলাম, সরি। না, ইটস ওকে, টোটালি ওকে। আচ্ছা, এটা এরকম কেন হয়ে আছে আজকে? ম্যাম কি ম্যাম? না মানে আমার জুমে হচ্ছে তোমাদের কাউকেই দেখা যাচ্ছে না, শুধু নাম আসতেছে পাশ থেকে। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? ইয়েস ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট দিন মনে হয় ডিজিজ পর্যন্ত পড়ছি নাকি? ম্যাম এই পিডিএফ টা একটু দিয়েন, এটা লাগবে। দেই না এটা? না ম্যাম। আচ্ছা, এতটুকু পড়ছিলাম আমরা, হ্যাঁ, লাভ এন্ড প্যাশন পর্যন্ত। আচ্ছা, এখন এখন আরেকটা নতুন থিমে আমরা স্টেপ করব, সেটা হচ্ছে যে আমাদের যে ওদারিং হাইটস, এটার মধ্যে হচ্ছে দেখবা অনেকগুলো সুপার ন্যাচারাল এলিমেন্টস আছে। অনেকগুলা না, মানে ভেরি ফিউ। স্টিল এটাকে হচ্ছে যদি জনরা দিয়ে চিন্তা করো, এটাকে অনেকেই হচ্ছে গথিক লিটারেচারে ফেলে। From beginning to end, Wuthering Heights is a novel full of ghosts and spirits. বলতেছে শুরু থেকে শেষ পর্যন্তই আত্মা এবং ভূতের, মানে ভূত মানে হচ্ছে অশরীরী জিনিসের রেফারেন্সেস থাকে Wuthering Heights এ। Dead characters refuse to leave the living alone, and the living accept that the deceased find ways of coming back to haunt them. বলতেছে যে প্রথম থেকে আমরা দেখতে পারি যে এই ডেড ক্যারেক্টার গুলা হচ্ছে যারা বেঁচে আছে তাদেরকে ছেড়ে যাচ্ছে না,
কেন ছেড়ে যাচ্ছে না? কারণ যারা বেঁচে আছে তারা তাদের মননে হচ্ছে এই মৃত ক্যারেক্টার গুলাকে ধারণ করে, এই জন্যই তারা কোনোদিন ছেড়ে যায় না। তারা ভাবে যে কোনোভাবে এই মৃত ক্যারেক্টার গুলো আমাদের কাছে ফেরত আসুক, তাও আমাদের হোক। ফর এক্সাম্পল, আমাদের হিথক্লিফ, সে চায় ক্যাথরিন ভূত হয়েও তার কাছে আসুক। In a departure from traditional Gothic tales, these hauntings are sometimes welcome. বলতেছে ট্রেডিশনাল গথিক টেল গুলা, মানে যেগুলা ট্রেডিশনাল ভূতের গল্প, সেগুলোর মধ্যে হচ্ছে যে এই জিনিসগুলোকে অনেক ভয়ানক করে দেখায়, কিন্তু আমাদের উইদারিং হাইটসে এই জিনিসটা দেখাচ্ছে যে ওয়েলকামিং। এই যে হেথক্লিফের যে ভালোবাসা, আমরা শুধু দেখবো হচ্ছে যে দ্য হাইট অফ লাভ অফ হেথক্লিফ, যে কতটা ভালোবাসলে একটা মানুষ ভূত হয়েও, মানে ভূত করে হইলেও তার প্রেমিকাকে চেতে পারে, এরকম। He even digs up her grave in order to close to her. Bronte uses otherworldly figures to emphasize the ferocity of Heathcliff and Catherine's love. Their connection is so powerful that even death cannot stop it. এই যে that's the point. গথিক লিটারেচারের জন্য গথিক এলিমেন্টস ঠিকই আছে, কিন্তু আমাদের এই গথিক এলিমেন্টস এর পিছনে ব্রন্টির যে আইডিয়াটা, সেটা হচ্ছে যে টু এমফাসাইজ দ্য ফেরোসিটি অফ হেথক্লিফ এন্ড ক্যাথরিনস লাভ, যে ওদের লাভ যে কতটা হিংস্র, কতটা পাওয়ারফুল, যে মৃত্যু ওদেরকে আলাদা করতে পারে না। এই যে হেথক্লিফ যে কবর খুঁড়তে চলে গেছে ক্যাথরিনের, যে হচ্ছে কবর খুঁড়ে যদি পাওয়া যায়, তো এই যে ভালোবাসার হিংস্রতা, এইটা বোঝানোর জন্যই ব্রন্টি হচ্ছে এই মৃত্যু রিলেটেড জিনিসপত্র বা আফটার লাইফ সুপার ন্যাচারাল জিনিসপত্রগুলাকে ডিরেক্টলি হচ্ছে এই নভেলের মধ্যে ইনপুট করছে। ক্লিয়ার? জি ম্যাম। না বুঝলে ক্লাসেই বলতে হবে, হ্যাঁ? সবাই বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, একজন দুজন বললে হবে না, এখানে সবার বলতে হবে, কারণ পরে আবার শুনতে পাওয়া যায় হচ্ছে যে ম্যাম খালি একজন দুইজনের কথা শুনেই শেষ করে দেয়, অন্যরা বুঝলো কিনা ম্যাম জিজ্ঞেস করে না। না ম্যাম, বুঝতে পারছি ম্যাম না ম্যাম, বুঝতে পারছি। ম্যাম এটার সাথে আগের যে টপিকটা নিয়ে আলোচনা করলেন ওটার সম্পর্কটা কি? লাভ এন্ড প্যাশনের সাথে? জি ম্যাম। আচ্ছা, এটা কি আদর বলতেছে? জি ম্যাম। আচ্ছা, আমি আগে এটা বলতে যে আপনি যে বললেন মানে সোসাইটির ভ্যালু, তারপর মানে এই বিষয়টা যেগুলো না কথা না না, বললেন এই জিনিসটার সাথে এটা সম্পর্ক না। এই জিনিসটা হচ্ছে থিমেটিক আলোচনায় গেছি আমরা, আর ওই জিনিসটা হচ্ছে যে কোনো লিটারেচারের জন্য আমাদের আইডিয়াস, যে তুমি যে জাজ করবা যে ভূত হয়ে গেছে ওরে আনার কি দরকার, সেই জাজমেন্টে যাতে আমরা না যাই, আমরা যাতে ক্যাথি আর হচ্ছে হেথক্লিফের ভালোবাসাটাকে ওদের মতো করেই দেখি, এটা হচ্ছে পয়েন্ট। বুঝতে পারছো? জি ম্যাম। ধরো এখন তুমি হচ্ছে পুরো দস্তুর হচ্ছে তুমি এসব স্পিরিটে বিশ্বাসী করো না, হ্যাঁ, তোমার কাছে আত্মা বা অশরীরী জিনিসের কোনো জায়গা নাই, তো তুমি যখন এই লিটারেচারটা পড়বা তখন কিন্তু তোমার ওই বিশ্বাসটা দিয়ে তুমি জাজ করতে পারবা না। তোমার জাজ করতে হবে যে এখানে রাইটার এমিলি ব্রন্টি কেন এই ভূতের ঘটনা নিয়ে আসছে, কেন হচ্ছে এই কবর খুঁড়ে হেথক্লিফ ক্যাথরিনকে বের করতে চাচ্ছে। এইখানে তোমার ওই আগের জাজমেন্টাল দিয়ে যে আসলে কবর করে কিছুই পাবে না, ওই জিনিস দিয়ে লাভ নেই। এখানে তোমার জাজ করতে হবে এভাবেই যে হেথক্লিফের ক্যাথরিনের প্রতি লাভটা কতটা ফেরোসাস হইতে পারলে একটা মানুষ কবর খুঁড়ে তার ভালোবাসার মানুষকে ফেরত আনতে যায়। ক্লিয়ার আদর? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে masculinity and femininity. Written when gender roles were far more rigid and defined than they are now, Wuthering Heights examines stereotypes of masculinity and femininity. বলতেছে এখনকার সময়ে মানে কন্টেম্পোরারি টাইমে জেন্ডার রোলকে যত সুন্দর করে দেখা হয়, যে হচ্ছে জেন্ডার টোটালি ব্যাপারটাই হচ্ছে রোল অনুযায়ী, যে ছেলেরা এটা করতেছে মেয়েরা এটা করতে পারবে না কেন, মেয়েরা এটা করতেছে ছেলেরা এটা পড়তে পারবে না কেন, এই জায়গাগুলার অনেক অনেক আগের একটা সময়ে হচ্ছে এই উদারিং হাইটসটা লেখা হয়েছে। তাই বলতেছে যে এইখানে এমিলি ব্রন্টির এই মাস্কুলিনিটি, দ্য আইডিয়া অফ মাস্কুলিনিটি এন্ড ফেমিনিটি, এটা হচ্ছে স্টেরিওটিপিক্যাল, যে মেয়েরা হচ্ছে ওই যে ওরকম ক্যাথরিনের মতো ওয়েলদি ইনাফ দেখে গোল্ড ডিগার হয়ে যাবে, আর ছেলেরা হচ্ছে সৌন্দর্য পাইলে এই এডগারের মতো সবকিছু ছাড় দিয়ে সৌন্দর্য নিয়ে পড়ে থাকবে, এরকম। সো বলতেছে যে এইটার কারণ কি, কারণ 19th সেঞ্চুরিতে জেন্ডার রোল নিয়ে এত কোনো ডিসকাশন বা এত কোনো আইডিয়াস ডেভেলপ হয় নাই তখন। এমিলি ব্রন্টি কনস্ট্যান্টলি কন্ট্রাস্ট মাস্কুলিনিটি অ্যান্ড ফেমিনিটি.
ফেমিনিনিটি বলতেছে যে এখনকার সময়ে যেমন মাস্কুলিনিটি এন্ড ফেমিনিটি কিরকম, যে বায়োলজিক্যাল ব্যাপার, তুমি ছেলে, ঠিক আছে, তুমি ছেলে, আমি মেয়ে, এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার। কিন্তু রোল দিয়ে যে হচ্ছে দুজনের পার্থক্য, যে ছেলেরা এটা করতে পারে, মেয়েরা এটা করতে পারবে না, এই কন্ট্রাস্টটা হচ্ছে 19th সেঞ্চুরিতে অনেক পপুলার একটা জিনিস। তো এটাই হচ্ছে ব্রন্টির এই জায়গাটায় দেখা যায় যে হচ্ছে বিং আ বয় বা বিং আ ম্যান, হেথক্লিফ কি কি করতে পারছিল আসলে আউট অফ হিজ ফেরোশাস লাভ, আর বিং আ গার্ল ক্যাথরিন আসলে কি কি জিনিস করতে পারেনি। But not all of the comparisons are simple. Sometimes boy acts girls and girls act like boys. বলতেছে সবসময় এই কম্পারিজনটা অত সহজ ছিল না। কিছু সময় হচ্ছে ছেলেরা মেয়েদের মতো আচরণ করছে, কিছু জায়গায় মেয়েরা ছেলেদের মতো আচরণ করছে। কিরকম? Edgar Linton and Linton Heathcliff, for instance, are men, but Bronte frequently describes them as having the looks and attributes of women. বলতেছে যে এডগার মানে ক্যাথরিনের যে হাজবেন্ড, আর হচ্ছে লিন্টন হেথক্লিফ মানে হেথক্লিফের যে ছেলে লিন্টন, এই দুজনের মধ্যে মানে অনেক সময় বলতেছে যে মানে ম্যান লাইক অ্যাট্রিবিউটস নাই, ওরা হচ্ছে উইমেন লাইক, মানে নরম সরম, ওদের মধ্যে হচ্ছে ওরকম মানে ওই সময়ে 19th সেঞ্চুরিতে যেমন হেথক্লিফ যেমন পাওয়ারফুল একটা বিং অ্যাজ এ ম্যান, এরকম না, ওরা হচ্ছে দে আর মোর কনসার্ন অ্যাবাউট দেয়ার লুকস এন্ড অ্যাট্রিবিউটস, যে খুব শান্তশিষ্ট এবং দেখতে সুন্দর এই টাইপের কি। লাইকওয়াইজ কিন্তু ম্যাম তাহলে এইখানে ফেমিনিটির এইখানে তাহলে মানে এই অ্যাটিটিউডের কারণে ফেমিনিটি কি প্রকাশ পায়? এই যে ফেমিনিন অ্যাট্রিবিউটস গুলাই তো এটা ছিল, যে দেখতে সুন্দর হইতে হবে, টপ থাকতে হবে, আর শান্ত থাকবে, শান্তশিষ্ট একটা ফেমিনিন অ্যাট্রিবিউট থাকবে ওই সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আবার এখন বুঝবা যখন ক্যাথরিনকে ছেলে হিসেবে দেখানো হচ্ছে। হ্যাঁ, Catherine Earnshaw has many masculine characteristics. Even though she is outrageously beautiful, she loves rough outdoor play, can hold her in way in any flight. বলতেছে যে ক্যাথরিন আবার এখানে ছেলেদের মতো করে রিপ্রেজেন্টেড, কেমন? কারণ বলতেছে ও দেখতে সুন্দর, হ্যাঁ মেয়েদের মতো, মেয়েরা যেমন সুন্দর হওয়া উচিত ছিল 19th সেঞ্চুরিতে ওরকম সুন্দর, কিন্তু ও হচ্ছে অনেক রাফ খেলাধুলা, আউটডোর গেমস পছন্দ করতো, হেথক্লিফের সাথে বাইরে চলে যেত, মুড়ে মুড়ে ঘুরে বেড়াইতো এরকম। তারপরে হচ্ছে যে ও খুব আউটরেজাস ছিল, মানে ওয়াইল্ড, তারপরে মানে ওর মধ্যে হচ্ছে যে কোনো মানে মারামারি বলো সবকিছুর মধ্যে হচ্ছে ও নিজেকে মেয়ে বলে যে ও পিছিয়ে চলে আসবে এমন না, মানে ওর মধ্যে অ্যাট্রিবিউটস গুলো ছিল যেটা মোর লাইক মেন লাইক আর কি। ম্যাম এটা কি ওই ছোটবেলা থেকে যে হেথক্লিফের সাথে বড় হয়েছে, বড় ছেলের হয়েছে, সাথে হ্যাঁ বড় হ্যাঁ হয়েছে, হ্যাঁ দেখা হ্যাঁ দেখি ওর মধ্যে একটা টেন্ডেন্সি হ্যাঁ কাজ করতো যে ও টেন্ডেন্সি পারলে কাজ আমি কেন করতো, পারবো না। পারবো না, মানে একসাথে, মানে ও হয়তো এটা কনসিয়াসলিও করে নাই, কিন্তু দুইজনই যেহেতু একই টাইপ করে খেলতো, একই এক জায়গায় যাইতো, দুইজন দুইজনের একমাত্র কম্পানিয়ন, তো ওর মধ্যে এটা মনে হয় বাই বর্নই হচ্ছে, সরি বাই চাইল্ডহুডে যে এটা হচ্ছে বিল্ড আপ হয়েছে যে শি উইল বি লাইক মোর আউটরেজাস এন্ড ওয়াইল্ড ইনাফ। অমন করে ভাবি নাই আর কি, যে আচ্ছা, মেয়েদের হ্যাঁ যেভাবে থাকতে হয় এভাবে থাকতে হবে, কারণ ওর তো হ্যাঁ, একটা খেলার সাথী ছিল, ওই খেলার ও ছলে ওর চলে সাথেই চলে বাইরে গেছে। বেড়াইতো, হ্যাঁ রাইট গুড। She is a complex mix of hyper feminine grace and loveliness and ultra masculine anger and recklessness. এই যে সিনথিয়া যে জিনিসটা বললো, ও ভাবে নাই যে ও হচ্ছে কেমন থাকতে হবে মেয়েদের, এইটাই কিন্তু ও কখন ভাবে মনে আছে? ও যখন লিন্টনদের এডগারের বাসায় যে পরিবারে, না লিন্টনদের রাইট পরিবারে ও যখন এই 5 মাসের জন্য ফেরার হয়ে যায়, জি যে ওখানে গিয়ে থাকবে, সেখান থেকে এসে কিন্তু সে পুরো একদম আল্ট্রা ফেমিনিন ক্লাস গ্রেস হয়ে যায়, হ্যাঁ লেডি লেডি, কেমন হ্যাঁ লেডি হয়ে যায়। তো এই জন্য বলতেছে যে এই আমাদের যে ক্যাথরিন, ওর ক্যারেক্টারটা হচ্ছে মিক্স, আল্ট্রা ফেমিনিন কিছু জায়গায়, কিছু জায়গায় মানে লাভলি, শি ইজ আ লাভলি ওয়ামেন, তারপরে কিছু জায়গায় দেখবা যে আল্ট্রা মাস্কুলিন অ্যাঙ্গার এন্ড রেকলেসনেস, ওর মধ্যে এই যে হেথক্লিফের মতো কিন্তু এই আওয়ারাপান ব্যাপারটা আছে, যে হচ্ছে ও অনেক রেকলেস, যে বিয়ে হয়ে গেছে তাতে ওর কিছু আসে যায় না, মানে সে তার এক্স কে দেখবেই এরকম একটা ব্যাপার। তারপরে আবার দেখবা হচ্ছে যে কিছু জায়গায় সে তার ভাইয়ের কথা শুনে না, ভাবির কথা শুনে না, ওরকম, মানে তার মধ্যে ওই অ্যাঙ্গার এন্ড রেকলেসনেস ছিলই। Heathcliff, with his physical and mental toughness, has no such ambiguities. He is exaggeratedly masculine and scorns his wife Isabella for her overblown femininity. বলতেছে এই যে এক্সট্রা পাওয়ার মাস্কুলিনিটির উদাহরণ হচ্ছে আমাদের হেথক্লিফ, আর এক্সট্রা ফেমিনিন উদাহরণ হচ্ছে আমাদের ইসাবেলা। বলতেছে হেথক্লিফ ওর বউকে অত্যাচার করতো কেন জানো? ও বেশি ফেমিনিন তাই, যে হইতেছে তুমি একদম মানে কামসান কালিয়া এই টাইপ।
আর হেথক্লিফ হচ্ছে যে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টাফ। ওর হচ্ছে মানে ওর মধ্যে মাস্কুলিনিটিটা একদম চরম ভাবে ফুটে উঠাইছে যে 19th সেঞ্চুরিতে মেন ইউজ টু বি কনসিডার্ড লাইক দিস, লাইক হেথক্লিফ, যে মেন এরকমই হবে। সে শক্ত সামর্থ্য, এবল টু ডু এভরিথিং, এবল টু ডিরেক্ট এভরিথিং, এবল টু কন্ট্রোল এনিওয়ান, এরকম। আর ইসাবেলা ছিল এই ফেমিনিন টাইপ অ্যাট্রিবিউট সহকারীর একজন মহিলা, যে কিনা হচ্ছে নিজের ভাবি না করার পরেও একজনকে ভালোবেসে নাকি ফুল ফুটাবেসে, ওরকম আর কি। তো তার মধ্যে এই জিনিসটাই হচ্ছে আসলে হেথক্লিফের খারাপ লাগার আরো বেশি কারণ, যে সে ক্যাথরিনের মতো ওয়াইল্ডার না, সে ক্যাথরিনের মতো আউটরেজাস না, ও হচ্ছে অনেক নরম এরকম। তো ওই জন্য ওকে আরো বেশি অত্যাচার করে মজা পাইতো। In general, she portrays weak, delicate characters with contempt, while she treats strong and rugged characters like Heathcliff, both Catherine and Hareton, with compassion, admiration, despite their flaws. এই যে বলতেছে ইসাবেলের যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে উইক, ডেলিকেট, হ্যাঁ, কিন্তু সে খুব কন্টেম্প্ট, মানে স্যাটিসফাইড। কিন্তু সে হচ্ছে হেথক্লিফের মতো একটা মানুষের সাথে এরকম উইক, ডেলিকেট টাইপ থেকেই হচ্ছে সংসার করলো। তারপরে ক্যাথরিনকেও সে ভালো করে ট্রিট করে এবং হেয়ারটনকেও সে ভালোভাবেই ট্রিট করে। মানে তাদের হচ্ছে এত এত সমস্যা থাকার পরেও সে হচ্ছে ওরকম, মানে তাদের সাথে ওরকম আর কোনো, তার কোনো স্ট্যান্ড নাই আসলে। সে একদম ডেলিকেট একটা মহিলা, যে সবার সাথেই হ্যাঁ হ্যাঁ না না ওইরকম টাইপের। পানির মতো, ঠিক না ম্যাম? হ্যাঁ একদম বন্ধুরে বুঝে পানির লগে তুলনা পানির করো সাথে না। তুলনা করতেছে। আচ্ছা এবার বলো তো, তোমাদের মধ্যে among these characters কাকে সবচেয়ে বেশি ভালো লাগছে? সবারটা শুনবো। ম্যাম আমার কাছে হেথক্লিফ। আচ্ছা ম্যাম কেন? হেথক্লিফ আমার কাছে ম্যাম আমার রোমান্টিক কাছে বয়। হেথক্লিফ। রোমান্টিক বয় না? এত হ্যাঁ হ্যাঁ অত্যাচার ম্যাম করার অনেক পরেও ভালোবাসে। আমার মানে কাছে কারণ আছে হেথক্লিফকে ম্যাম। ভালো লাগছে ম্যাম। আমার আমার আমি আমার কারণটা হচ্ছে ম্যাম, হাজবেন্ডকে বলছি যে এই হেথক্লিফের মতো না আমারে হইতে ভালোবাসতে পারলে হইব, আমি ঠিক। না না মারা ম্যাম, গেলেও কবরে গিয়ে খুঁজতে হইব আমারে। ম্যাম আমারটা ডিফারেন্ট ম্যাম। আমার কথা হচ্ছে ওকে যে ছোটবেলা টাকা পয়সা ছিল, ওকে যে ডমিনেট করা হয়েছিল, তো পরবর্তীতে কিন্তু ম্যাম ওটা রিভেঞ্জটা কিন্তু সুন্দর মতো নেয়, ও কিন্তু সবকিছু আর্ন করতে পারে। তা আমার জায়গাটা, এই জায়গাটার দিক দিয়ে ওরে ভালো লাগছে যে না, ও একটা জায়গা যেতে পারছে, ও নিজেকে প্রুভ করতে পারছে, ইভেন রিচ মানে হতে পারছে, ডিগনিটিটা, এর যে জন্য। হি ওয়াজ এ জি ম্যাম, ডিগনিটি ম্যান, যে সে যা জি ম্যাম, জন্য এত কিছু সহ্য করছে সেই জিনিস সে একসময় ক্যাপচার করেই ছাড়ছে। রাইট আচ্ছা আর রাইট কার, ম্যাম। আর জি কার? ম্যাম, এই জন্যই হেথক্লিফকে ভালো লাগে যে ও তো এই আচরণটা করতো না, ওকে যেভাবে ডমিনেট করা হয়েছে, টর্চার হয়েছে এট দ্য ভেরি বিগিনিং, সেজন্য সে এমন ক্যারেক্টার ডেভেলপ করছে। আর ক্যাথরিনের জন্য ওর যে ফিলিংস সেটা কখনোই চেঞ্জ হয়নি। এই হ্যাঁ জিনিসগুলোর জন্য হেথক্লিফ ক্যারেক্টারটাকেই ভালো লাগছে ম্যাম। জি ম্যাম আচ্ছা আমারও হেথক্লিফ। কারো কি এবার আছে আর হেথক্লিফকে ম্যাম ছাড়া অন্য কাউকে হেডক্লিফের ভালো ম্যাম লাগছে? এই যে মরে যাওয়ার পর যে ভালোবাসছে না ম্যাম, এর জন্য আর আমার ভালো লাগে না ফুল ম্যাম। কেন কেন তুই চুপ আদর? কর। ম্যাম একজন তো মরে গেছে ম্যাম, চারি কেন তো মরে হাজার গেলে পূর্ণ ভালোবাসা পাইবো। মরে যাবে কেন? কে মইরা গেলে কি ভালোবাসা মইরা যায় কি রে আদর? আরে আদরের আরে ওরে কথা এমনি মানে ধরিস না ভাই। আরে সময় আরে ও কথা তো কইতে ওই ও লাইনে বুঝলাম যায় না না সবাই, এখনো। কথাটা ওর শুনলাম যদি না, কথাটা গার্লফ্রেন্ড শুনলাম থাকতো নারায়ণগঞ্জে, ওটা নারায়ণগঞ্জ ছাড়লেই ওর বুইলা যেত, ওর কথা কোন। ওই না তো না না না, এরকমই ওরে আমরা করছে এমনি ম্যাম, জাজ ও করতে অনেক পারি না তো, মানে ও তো ওই এই ফিলিংস এই লাইনে ঢুকে নাই। আস্তে এই তুই আস্তে চুপ থাক। পার্সোনাল লাইফ আরে জান্নাত, ও না হচ্ছে না, আলু এই আলু, ওই সব জায়গায় মিশে কে ও বললো যাচ্ছে। এই কথাটা? ক্যারেক্টারে যে ও নিজের মতো সবাইকে কেন মনে মানে করে আমি মইরা বুঝি না। গেলে ভালোবাসা শেষ। আমি বুঝলাম না, ইহা মইরা গেলে ভালোবাসা এই শেষ। এই ঝগড়াটা শোনো নিয়ে কথা কথা দিতেছে বলবো। মরে গেল তো গেল গাই, ঠিক আছে? এখন এই তো তোমরা হাজার মারামারি পরে আরে করো। কি হয়েছে? ওর ওই মধ্যে কে যেন মারামারি পরে বললো না করো। যে নারায়ণগঞ্জ নাকার ছাড়লে তুই মুখ বুঝে দেখতে যাবি। নাকার মুখ কথা কইতে নারায়ণগঞ্জ কি বুঝছো? গেছে, বাড়ি কিছু থেকে আদর হইব মাপ না। চাও। সুন্দর করে যাও। সবাই মিউট করে দিব কিন্তু আমি এখন। তুই একা তুই আরেকটা এলাকায় গেলে ভুলা যায়। এটা এই কি কইলো? আস্তে আদর মাপ চাও। ভুলে গেছে আদর ভুলে মাপ গেছে চাও। ভুল হয়ে গেছে তাহলে কি আদর, করতে হবে? তোমার জন্য আমি একটা কথাই বলবো, যে এই জন্যই একমাত্র হেথক্লিফকে ওরা ভালোবাসে, বুঝছো সবাই, যে ওর ডিগনিটি, আমার কাছে ওর লাভ, এমিলি ওর ব্রন্টিকে প্যাশন। ভালো লাগছে। আচ্ছা এমিলি ব্রন্টিকে ও কই একটা পাইছো? ক্যারেক্টার। এমিলি তো ব্রন্টের কারণে তো হেথক্লিফ রে character, সবাই হ্যাঁ। পাইছে। ও আচ্ছা এই জন্য, মানে ইউ ইউ লাভ হার লাইক আ মাদার, যে আপনি ছিলেন দেখি এই ছেলেকে আমরা পাইলাম এরকম। হ্যাঁ আসলেই তো, হেথক্লিফ ইজ দ্য ব্রেইন চাইল্ড লিংটনের অফ কথা কেউ এমিলি বললো না। ব্রন্টি। তো এমিলি ব্রন্টিকে তো ভালো লাগতেই হবে। আচ্ছা তারপরে আর কারো হেথক্লিফকে ছাড়া কাউকে লিংটনের ভালো কথা লাগে? কেউ বললো না। হেথক্লিফ কিন্তু অলরেডি অনেক অশান্তির শিকার হয়ে গেছে। হেথক্লিফকে ছাড়া কারো অন্য কাউকে ভালো লাগছে?
ম্যাম তেমন কেউ স্ট্রাগল ক্যারেক্টার দেখতেছি ম্যাম না, ওদের ক্যাথারিন একটা তো মেয়ে অন্য হিসাব। থাকে না, নেলি নামটা ভুলে গেছি। নেলা জি নেলি জি নেলি ম্যাম, ক্যাথরিন নেলি লিন্টন। এই ক্যারেক্টার তো ম্যাম অনেক হেল্পফুল। হ্যাঁ ও অনেক হেল্পফুল, কিন্তু ওকে ভালো লাগার কারণ কি? জাস্ট বিকজ শি ইজ ও ম্যাম ম্যাম অনেক লয়াল ছিল হেল্পফুল, মানে জাস্ট এই আন্টু হ্যাঁ হ্যাঁ ফ্যামিলির। হ্যাঁ এটার জন্যই ম্যাম। আচ্ছা, কারো কি ক্যাথিকে বা ক্যাথরিনকে ভালো লাগে নাই? ম্যাম ক্যাথরিনের মেয়েকে ভালো লাগছে। কেন? দেখালাইছিস ইমাজিন কইরা। আদর তুই আবার আমি ক্যারেক্টারের কথা কইছি, কে তুই লিগে মাইয়া তোর পাবি না, তুই মাইয়া পাবি না, বিয়া করতেও পাবি না, প্রেম করতেও পাবি না। এই চুপ চুপ, আপু ওই চিন্তা করা লাগবে না। এমনি মানে এমনি দেখো আদর মানে মাইক নিয়ে ইয়ে করো না সবাই, মাইক দিব আমি সবগুলার একদম। আচ্ছা এখন আমরা হচ্ছে যেহেতু হেথক্লিফকে সবাই পছন্দ করি, এখন আমরা যে জিনিসটা ঢুকবো সেটা হচ্ছে ক্লাস কনফ্লিক্ট। ম্যাম আপনি কাকে পছন্দ করেন? আমি তো হচ্ছে যখন প্রথম উদারিং হাইটস পড়ছি, আই ওয়াজ ইভেন ইন মাই টিনেজ অ্যাকচুয়ালি, আমি মনে হয় 14-15 ছিলাম এরকম একটা সময়। তখন থেকে আমি হেথক্লিফকে ভালোবাসি। সো আমার এই ভালোবাসাটা হেথক্লিফের ভালোবাসার মতোই হচ্ছে প্যাশনেট ওয়ান, যে তখন থেকে ইন মাই ওকে ম্যাম। এভরিথিং ওটা হচ্ছে হেথক্লিফকে নিয়ে ওরকম। তো এই জন্য আমি বলি যে যখন আমি ফার্স্ট হচ্ছে আমার ক্লাসে এই জিনিস পড়ছি, তখন আমার মনে হইতো যে সেই দিন কবে আসবে যখন আমি এই জিনিস পড়াবো। কিন্তু ম্যাম ওর একটা জিনিস একটু মানে ভালো লাগে না, যেটা যে ওর ফিলিংস কিন্তু মরে না ম্যাম, ফিলিংসটা কিন্তু ও রাখতে পারতো। কিন্তু আদর যে কথাটা বলছে যে মানুষ তো এক্সিস্ট করে না, তো ওই জিনিসটা যদি ও ওই জায়গাটার মধ্যেই রাখতো, তা পরবর্তীতে কিন্তু আমার একটা ফ্যামিলি ছিল, ওর বউ ছিল, বাচ্চা ছিল, কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করতে পারতো। ওর কিন্তু পরে কোনো পিছুটানো ছিল না, ও ওর লাইফ অ্যাচিভ করতে পারছে, ওর যে গোলটা ছিল, ওর একটা ফ্যামিলি ছিল। বাট হ্যাঁ আমাদের ক্লাস ফিলিংস যেটা থাকে ম্যাম, শেষ হয়ে যাবে ঈশান। হ্যাঁ আমরা আবার এই ওকে ম্যাম, লিংকে ওকে ম্যাম, ঢুকে তারপর আমরা রিকানেক্ট কথা করি ম্যাম। বলি। আদর যেটা বলেছিল ম্যাম, মানুষ মরে গেলে তো ফিলিং চলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। মানে হেথক্লিফের মধ্যে যেটা হয়েছে যে মানুষ তো মরে গেছে, কিন্তু ওর ফিলিংসটা তো ওর মধ্যে ছিল, এটা যায় না স্বাভাবিক ম্যাডাম, সবার মধ্যে এই জিনিসটা কাজ করে। কিন্তু ওই ফিলিংসটা ধরে কিন্তু ওরা ডাউনফল টেনে নিয়ে আসে। ও এটা করতে পারতো যে ফিলিংসটা আমার কাছে থাক, ক্যাথারিনের যে ফিলিংসটা আমার কাছে থাক, কিন্তু পরবর্তীতে আমার একটা মানে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, সবকিছু নিয়েই কিন্তু ও হ্যাপি থাকতে পারতো ফিলিংসটাকে সাথে রেখে। কিন্তু ও কিন্তু ম্যাম ওই ফিলিংস এর পিছনে দৌড় দিছে, এটাই কিন্তু ম্যাম ওর তাহলে ডাউনফল ঈশান দাঁড়াইছে। এটা করলে হেথক্লিফই হইতো না। হেথক্লিফই হইতো না। আমি বললাম ম্যাম আর কি, এটা এটা আমার হলো সাথে তো যায় চেঞ্জ হতে পারতো। না। এখন তুমি বলো তো, আচ্ছা আমরা টেন্ডিং ধরে নিলাম যে হেথক্লিফ হচ্ছে ক্যাথরিন মরে যাওয়ার পরে ইসাবেলাকে নিয়ে এসে ওরা হচ্ছে সুখে শান্তিতে বসবাস করে। না তাহলে সুন্দর হতো না জিনিসটা। ম্যাম এটা একটা নরমাল লাভ হয়ে যেত, এটা মানে অসাধারণ কিছু হইতো না। এটা নিয়ে ম্যাম এটাই তো ডিপেন্ড করে সবার থেকে। যদি মনে হতো না তাহলে হেথক্লিফে ম্যামও পছন্দ করতো না, আমরাও করতাম না, বুঝছেন? এমন হইছে দেখে সবাই আমি এটা কোশ্চেন ওয়াইজ বলছি, যে যদি বলে যে কি করে হেথক্লিফ হতো বা নিজেকে করতে পারতো, যে শুধরাইতে পারতো, আমি ওই বেসিসে করব। আমরা ভালোই বাসতাম না ওকে, তাহলে তো নরমাল ম্যান হয়ে যেত, তাইলে তো কেউ বলতো না উদ্দাই। তাহলে হেথক্লিফের এত টানাটানি দরকার আছে? উদ্দাই একটা যেটা ক্যারেক্টার। আরে হেথক্লিফ তো হেথক্লিফ শব্দের মানেটাই, হেথ শব্দের অর্থ আমি দেখছিলাম মানে ওষার প্রান্তর, মানে যেখানে কোনো ফসল হয় না, মানে কঠিন। তো হেথক্লিফের নামটা যেহেতু এভাবে চয়েস করা হয়েছে, তাহলে তার ক্যারেক্টারটা তো এরকমই থাকার কথা। হ্যাঁ, এবং ওর ক্যারেক্টারটা প্রথম থেকেই দেখবা যে দেখাচ্ছে যে জিপসি লাইক স্টিল আ জেন্টলম্যান, মানে ওর জিনিসটা কিন্তু টোটালটাই হচ্ছে ব্রন্টি অনেক নিখুঁত করে, ওর নাম থেকে শুরু করে ওর পোর্ট্রায়াল, ওর গায়ের রং, সবকিছুই মানে বর্ণনা পোর্ট্রায়ালটা দিছি ওরকম করে যে তুমি বুঝতে পারো যে হি ইজ আ ম্যান which is created by the situation, which is created by the society. ও কিন্তু ছোট বাচ্চা হিসাবে এমন ছিল না। স্যার আমরা একটা জিনিস জানি যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ইন ওয়ার, তাহলে এই জিনিসটা তো এখানে আনা যায় যখন আমরা লিখবো। অবশ্যই আনা যায়, কারণ এই যে ক্যাথরিনের যে ভালোবাসাটা, ক্যাথরিন যে বিয়ের পরেও হচ্ছে এই যে মরে যাওয়ার আগের দিনও হচ্ছে হেথক্লিফকে দেখতে চায়, বা একটা হচ্ছে আমরা দেখি যে একটা প্যাশনেট ওদের মধ্যে একটা মিট, তো এই জায়গাটা তো তুমি আসলে মানে ফেয়ার কিছু বলতে পারো না, এটা কিন্তু আসলে আনফেয়ার। কিন্তু when it is about the love it's fair. তো যখন ওদের ভালোবাসাটা তুমি কনসিডার করবা, যখন ওদের মানে আমরা তো পড়তেছি যে one of the great themes of Wuthering Heights is love and passion.
যে এই লাভ, আউটরেজাস লাভটা, এই ফেরোসাস প্যাশনটাই যদি না থাকে তাহলে তো আজকের ওদারিং হাইটস হইতোই না। হেথক্লিফ যদি 8-10টা মানুষের মতো নর্মাল লাইফ লিড করতো তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে এত 100 বছর পরে এইভাবে পড়তে পারতাম না, রাইট? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জি না ম্যাম। আচ্ছা, ক্লাস হচ্ছে one of the important themes of Wuthering Heights. Understanding the importance of class in 18th and 19th century Britain is essential to understanding Wuthering Heights. যেটা আমরা প্রথম থেকে বলে আসতেছি যে Wuthering Heights বুঝতে হলে 18th century আর 19th century ভিক্টোরিয়ান পিরিয়ডে ক্লাসের যে কনফ্লিক্ট এটা তোমার বুঝতে হবে। কেন হেথক্লিফকে প্রথম থেকেই হচ্ছে আমাদের দেখতে পারে না, হিনলে আর্নশো কেন দেখতে পারে না, কেন হচ্ছে আমাদের ক্যাথরিন হচ্ছে হেথক্লিফকে রেখে বিয়ে করলো হচ্ছে এডগার লিংটনকে, সবকিছু বোঝার জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে ওই সময়ের ক্লাস কনসাসনেসটাকে তোমার বুঝতে হবে। Generally at that time people were born into a class and stayed there. If your parents were rich and respected, you would be too. If your parents were servants, you probably would be too. Social mobility, the idea that you can change your class status, was not commonplace. বলতে চাই যে এটা সেই সময়ের লেখা, সেই ভিক্টোরিয়ান টাইম যেখানে তোমার জন্ম যে ক্লাসে তুমি সেই ক্লাসে বিলং করো। যেমন হচ্ছে বলতেছে যে এডগারের কথা, এডগার লিংটন হচ্ছে একটা লিংটন ফ্যামিলিতে বড় হয়েছে, মানে জন্ম হয়েছে, সে ওই ক্লাসটাই ধরে রাখছে, সে একটা হাই ক্লাস। তারপরে নেলি ডিনকে ভাবো যে ও হচ্ছে সার্ভেন্ট ক্লাস, এখন ওর ছেলে মেয়ে হলেও সার্ভেন্ট ক্লাসই হবে, ওরা কিন্তু আর্নশো হয়ে যাবে না এরকম। তো সোশ্যাল মোবিলিটি যে ব্যাপারটা যেটা হেথক্লিফ আসলে করতে পারছে সেটা কিন্তু তখন কমন কিছু ছিল না, যে হচ্ছে অনেক স্ট্রাগল করে পড়াশোনা করে একটু একটু টাকা পয়সা কামাই নিয়ে এসে সে কিন্তু একটা ডিগনিটি পূর্ণ জায়গা তৈরি করে নিছে হেথক্লিফ। সেই সময় সেটা এই ভিক্টোরিয়ান যে সেঞ্চুরি এই সময়টা হচ্ছে নর্মাল কিছু না। In Bronte's novel, however, class distinctions are constantly changing, much to the confusion of the characters. বলতেছে যে ব্রন্টির এই নভেলে কিন্তু তাও ক্লাস ডিস্টিংশনটা অনেকটাই চেঞ্জ হয়, মানে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। কেমন? কারণ এই যে আমাদের ছিল হিনলে আর্নশো, ওর কিন্তু অবস্থা খুবই ভালো ছিল। ডু ইউ রিমেম্বার? ও আর্নশোর একমাত্র ছেলে, মানে বায়োলজিক্যাল সান। ও কিন্তু আর্নশো ফ্যামিলির কর্ণধার, কিন্তু ওর যে ছেলে হেয়ারটেন আর্নশো, ও কিন্তু আসলে হেথক্লিফের চাকর হয়ে আছে। ক্যান ইউ সি? কিন্তু বাবার জন্য কিন্তু হলো ম্যাম এটা। হ্যাঁ, সেটা যার জন্যই হোক, কিন্তু এই যে ব্রন্টি যে এই পুরা রিভার্স দেখাইলো যে একদম বড় লোক যে তার ছেলে চাকর হয়ে গেছে, আর একদম গরিব যে সে এখন হচ্ছে এখন আবার বড় লোক হয়ে গেছে, এই যে চেঞ্জটা দেখাইছে, এটা কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটিতে নট আ কমন থিং। ওখানে সব চাকররাই হেথক্লিফের মতো পারে না পড়াশোনা টাকা পয়সা কামাই নিয়ে এসে পুরা বাড়িঘর নিজের নামে লিখে ফেলতে। আবার ওখানে কিন্তু হেয়ারটেনের মতো কপালও সবার হয় না, যে বাপের কারণে হচ্ছে এখন সে সার্ভেন্ট লাইক হয়ে গেছে। ক্লিয়ার? বলতেছে there are two primary examples of this, Heathcliff and Hareton, যেটা আমরা অলরেডি বললাম। Because no one knows anything about Heathcliff's background, they all treat him differently. Mr. Earnshaw adopts him and treats him like a son, but the Snobby Lintons refuse to socialize with him. বলতেছে প্রথম থেকে আমরা দেখি হেথক্লিফের কোনো জন্ম পরিচয় বা ব্যাকগ্রাউন্ড কেউ জানে না, কিন্তু আর্নশো তাকে নিজের ছেলের মতো মানে ট্রিট করে এবং অ্যাডপ্ট করে। কিন্তু এই যে ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কেউ জানে না, ওর ক্লাস কি কেউ জানে না, এটার জন্য লিন্টনরা ওকে হচ্ছে মিশে না ওর সাথে, ক্যাথির সাথে মিশে, তারপরে এডগারের সাথে হিনলের সাথে মিশে, কিন্তু হেথক্লিফকে কিন্তু প্রথম থেকে এডগার লিন্টনরা দেখতে পারে না, মানে লিন্টন ফ্যামিলি ওকে ওই মানে হচ্ছে পেয়ে পাইছে টাইপই হ্যাঁ ওকে আচরণ করে। When he disappears for a few years and comes back rich, the characters struggle even more over how to approach him. He now has money and land, but many of them still consider him a farm boy. বলতেছে যে ও কয়েক বছরের জন্য যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এরপরে ফেরত আসে একটু পড়াশোনার টাকা পয়সা নিয়ে, তখন হচ্ছে বাকি ক্যারেক্টাররা আরো চিন্তায় পড়ে যায় হাউ টু ট্রিট হিম। মানে এখন তো হচ্ছে আমাদের হিনলে আনশো মদ্যপ একটা লোক, সে জানে না আসলে কিভাবে ওর সাথে অ্যাপ্রোচ করবে, কারণ সে তো অনেক বাজে ব্যবহার করছে এরকম। এদিকে এডগার লিন্টন যে তার অলমোস্ট গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলছে, সেও জানে না কিভাবে তার সাথে কথাবার্তা বলবে। তো দেখায় যে যদিও তারা হচ্ছে জানে না যে এখন টাকা পয়সা হয়ে গেছে হাউ টু অ্যাপ্রোচ হিম, কিন্তু তাও কিন্তু মনে মনে ওকে একটা ক্লাসলেস ফার্ম বয় হিসাবেই ট্রিট করে, যে ওকে তো আসলে পেয়ে পাইছিল, তারপরে নাইলে সময়ের ক্ষুদ্রতেও হচ্ছে আজকে বড়লোক হয়েছে এরকম আর কি।
কিন্তু বলতেছে হেয়ারটেন যার বাবা অলরেডি আর্নশ, তার কিন্তু হচ্ছে মানে রেসপেক্ট গেইন করতে অনেক টাইম লাগছে। কেমন? কারণ আমরা দেখি কি একদম শেষের দিকে হচ্ছে দেখায় যে একটা টাচ, যে ক্যাথি আর হেয়ারটেন মনে হয় কোন একটা রিলেশনশিপে যাবে, আর ক্যাথি ওকে পড়াশোনা শেখানো শুরু করছে। তো তখন হচ্ছে হয়তো বা সে হচ্ছে ভিক্টোরিয়ান যে পিরিয়ড, ওই পিরিয়ডের হচ্ছে মানে মেন লাইক অ্যাট্রিবিউটস বা ক্লাস হাই হাই আপার ক্লাসের যে অ্যাট্রিবিউটস ওগুলা গেইন করবে। কিন্তু তারা পর্যন্ত কিন্তু এই যে আমাদের লকউড যে ন্যারেটর, সেও যখন যায় সেও তো গিয়ে বুঝে যে সে মনে হয় বাসার কাজের ছেলে বা কিছু এরকম আর কি, বলেই যে একটা মানে সার্ভেন্ট লাইক ছেলে দরজা খুলে দিছে এরকম। তো ওই জন্যই হচ্ছে দেখো যে টাকা পয়সা বা পড়াশোনার যে ভিক্টোরিয়ান সোসাইটিতে কত বড় হচ্ছে ম্যাটার করতো, এটা হচ্ছে হেথক্লিফ দেখায় দেয় যে আমি হচ্ছে যেখানে জন্ম হই না কেন, আমি পড়াশোনার টাকা পয়সা অর্জন করে আমি আনসদের মতোই হয়ে গেছি, আর এদিকে আনসর ছেলেকে আমি হচ্ছে বানায় রাখছি সার্ভেন্ট লাইক। The son of Hinley Hareton should be here to Wuthering Heights with land and standing. He was to be a gentleman. However, Heathcliff refuses to educate him, and everyone else mostly ignores him. So his manners, a very important indicator of class status, are rough and gruff. Only when young Cathy helps educate him does he achieve the class standing to which he was born. Clear? যে যতক্ষণ মানে হেয়ারটেনের হওয়ার কথা ছিল উইদারিং হাইটস এর উত্তরাধিকার, কিন্তু সে হচ্ছে পড়াশোনার অভাবে এবং হেথক্লিফের প্রোটোকলে পড়ে হচ্ছে একজন রাফ এন্ড গ্রাফ মানুষ হিসাবে পরিচিতি পাইছে পুরো নভেলে। কিন্তু যখন হচ্ছে ক্যাথি ওকে পড়ানো শুরু করে তখন হচ্ছে ও একটা মানে আস্তে আস্তে ক্লাস অ্যাচিভ করা শুরু করে, যেখানে আসলে সে জন্মজাত যে ক্লাসে আংশ ক্লাস, সেই ক্লাস আর কি। কারো বুঝতে সমস্যা হচ্ছে ক্লাস নিয়ে? না ম্যাম। নো ম্যাম। এখন হচ্ছে দ্য লাস্ট থিম, repetition and revenge. Nearly all of the action in Wuthering Heights results from one or another character's desire for revenge. বলতেছে পুরা উইদারিং হাইটস এর যত ঘটনা সবই হচ্ছে অলমোস্ট রিভেঞ্জের কারণেই, মানে কেউ কার উপর রিভেঞ্জ নেবে ওই কনসেপ্টটা থেকে। The result are cycles of revenge that seem to endlessly repeat. বলতেছে যে এই সবগুলা রিভেঞ্জ থেকে যে ঘটনা ঘটবে এগুলার শেষ হওয়ার কোনো নাম নাই। Henley takes revenge on Heathcliff for taking his place at Wuthering Heights by denying him at education, and in the process separates Heathcliff and Catherine. বলতেছে হিনলে হচ্ছে যখন হেথক্লিফকে উইদারিং হাইটসে নিয়ে আসে ওর বাবা, তখন থেকেই ও ওর জায়গা নিয়ে যাওয়ার জন্য ও প্রতিশোধ প্রবণ হয়ে পড়ে, যে কি কত বড় সাহস, আমার বাসায় আমার চেয়ে বেশি আদরে তুমি থাকবা। তো তখন থেকেই সে হচ্ছে একটু রিভেঞ্জফুল হয়, এবং সেই জিনিসটা সে ভালো করে জাজ করে কখন, যখন এই এডগাররা হচ্ছে চায় ক্যাথরিনকে বিয়ে করতে, তখন হচ্ছে সে সাপোর্ট দেয়, ফুল সাপোর্ট দেয় যে হ্যাঁ ক্যাথরিনকে তুমি বিয়ে করো। তো ক্যাথরিন আর হেথক্লিফের আলাদা হওয়ার পিছনে ওয়ান অফ দ্য কোর রিজনস আর হ্যাঁ সেটা হচ্ছে যে এই হেথক্লিফের উপর যে হেনলের যে রিভেঞ্জের যে আইডিয়াটা, যে আমি হচ্ছে ওকে ভালো থাকতে দিব না। হেথক্লিফ দেন টেক্স রিভেঞ্জ আপন হেনলি। এখন এটার উল্টা রিপিটেশনটা হবে যে হচ্ছে যে তুমি আমার জীবনে এরকম করছো তাই তোমার হচ্ছে এসব হবে। তো ওর ওই রিভেঞ্জের অ্যাজ দ্য ওয়ান অফ দ্য রেজাল্টস যে হেয়ারটেন আনশোকে ও সার্ভেন্ট লাইক বানায় রাখে, পড়াশোনা থেকে বঞ্চিত করে এবং মানে রাফ এন্ড গ্রাফ হিসাবে একটা লোক হিসাবে তৈরি করে আর কি। তারপর বলতেছে যে হেথক্লিফ অলসো সিক্স রিভেঞ্জ অন এডগার ফর ম্যারিং ক্যাথরিন বাই ম্যারিং ক্যাথি টু লিন্টন। Yet, while Heathcliff's revenge is effective, it seems to bring him little joy. বলতেছে হেথক্লিফের আরেকটা রিভেঞ্জ হচ্ছে সে এডগারের উপর নিতে চায়, কেন? ক্যাথরিনকে বিয়ে করছে তাই। সেই রিভেঞ্জটা কি? যে ওর ছেলের কাছে এডগারের মেয়েকে বিয়ে দিবে। সো এবার সে একটু শান্তি পাইছে আর কি। Late in the novel, Cathy sees this and tells Heathcliff that her revenge on him, no matter how miserable he makes her, is to know that he, Heathcliff, is more miserable. বলতেছে যে হেথক্লিফ একসময় হেথক্লিফকে একসময় ক্যাথি মানে ক্যাথরিনের যে মেয়ে, সে বলে যে তুমি আমার জীবনকে যতটা মিজারেবল বানাতে চাও না কেন, আমার প্রতিশোধ হচ্ছে তোমার উপর এইটা যে এসব করতে যে তোমার নিজের জীবন আরো মিজারেবল হয়ে গেছে। সো এটাই আমার প্রতিশোধ যে আমি দেখবো তোমার জীবন আমার চেয়ে বেশি মিজারেবল হয়েছে। And it is instructive that only when Heathcliff loses his desire for revenge is he able to finally reconnect with Catherine in death, and to allow Cathy Hareton, who are so similar to Heathcliff and Catherine,
to find love and marry. বলতেছে যে হেথক্লিফের এই রিভেঞ্জের রিপিটেশন শেষ হয় যখন ও মরে যায়, ক্যাথরিনের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার জন্য আর কি মরে গেছে আর কি তখন। আর বলতেছে এই রিভেঞ্জের আরেকটা জিনিস দেখায় যে হেথক্লিফের মতোই কিন্তু হেয়ারটেল, যে ওরকম সার্ভেন্ট লাইক, আর ক্যাথি হচ্ছে ক্যাথরিনের মানে মতো। তো বলছে এই দুইটা মানুষের যখন একটা হ্যাপি এন্ডিং টাইপের দিকে নির্দেশ করে ব্রন্টি, তখনই হচ্ছে বোঝা যায় যে এই রিভেঞ্জের আসলে শেষ মনে হয় এখানে, আর মনে হয় রিপিটেশন হবে না। কিন্তু এর আগ পর্যন্ত এই যে লিন্টনের উপর প্রতিশোধ নেয়, ওর বোনরে বিয়ে করে, লিন্টনের মেয়েকে আবার ওর ছেলের সাথে বিয়ে দিয়ে প্রতিশোধ নেয়, মানে সব দিক দিয়ে সে খালি হি কিপস টেকিং রিভেঞ্জ এন্ড রিভেঞ্জ। ক্লিয়ার? ম্যাম ওই শহরে কি আর কোনো ফ্যামিলি ছিল না হেথক্লিফের জন্য? হ্যাঁ ছিল, কিন্তু মুরে কেমন মানে অনেক দূরে দূরে, মানে এটা হচ্ছে আমাদের ওয়ারি বা নারায়ণগঞ্জের মতো না যে পাশের বাড়িতেই থাকে, ওইটা হচ্ছে অনেক দূরে। লাইক এখানে একজন থাকে মানে একজন থাকে তোমাদের রণদা প্রসাদ ইউনিভার্সিটিতে, আর একটা বাসা হচ্ছে ধরো চাষারায়, তাহলে বুঝছো কত দূরে দূরে। তো সবচেয়ে কাছের বাসাটাই হচ্ছে থ্রাসকস গ্র্যান্ড, লিন্টন, তো এদের সাথে এদের মিশছে এরকম আর কি। আচ্ছা, এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাটার অফ হচ্ছে ভিক্টোরিয়ান সোসাইটি, সেটা হচ্ছে যে টিউবারকিউলোসিস, যক্ষার যে প্রভাবটা, এটা হচ্ছে উদারিং হাইটসে অনেক আছে। হ্যাঁ, কনস্ট্যান্ট প্রেজেন্স, যদিও নাম এটার জন্য তো ম্যাম হেথক্লিফের ছেলেটা মারা গেল, মারা যায়। হ্যাঁ, তো এরকম দেখায় যে আবার ক্যাথরিনকেও কিন্তু দেখায় যে ওর হচ্ছে জ্বর, অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেছে, তারপর ওর শ্বশুর শাশুড়িও কিন্তু বলে যে জ্বর হয়ে মারা গেছে, লিন্টনের বাবা মা। এরকম অনেকগুলা ক্যারেক্টার হচ্ছে মানে এরকম থাকে। আর যক্ষাটা হচ্ছে ম্যাম ওই টাইমে প্লেগ ডিজিজটা অনেক বেশি প্রভাব ফেলতো না মানুষের উপরে? প্লেগ, তারপরে মানে ওখানে অনেকগুলো আননোন ডিজিজ যেগুলা হচ্ছে নাম নাই এরকম। আচ্ছা, তো এটা কেমন, এই উদারিং হাইটসে এই জিনিসটা আনার অন্যতম কারণ হচ্ছে ব্রন্টির নিজের লাইফ। হ্যাঁ, ও তো ভিক্টোরিয়ান পিরিয়ডের মানে ভিকটিম, তো ওই সময়টাই হচ্ছে কি ব্রন্টির নিজের হচ্ছে যে বড় দুই বোন মারিয়ান এলিজাবেথ, ওদের হচ্ছে এই টিউবারকিউলোসিস হয়। তো এটা হচ্ছে ওরা মারা যায়। হ্যাঁ, তো হচ্ছে আবার এমিলির যে লাইফ, এমিলিও ব্রন্টিও মারা যায় টিউবারকিউলোসিসে। তো এটা হচ্ছে যখন উদারিং হাইটস পাবলিশ হয় তারপর পর, তো হচ্ছে তারপরের বছর ওর বোন মারা যায় হচ্ছে টিউবারকিউলোসিসে। তো এই জন্য হচ্ছে সবাই বলে যে টিউবারকিউলোসিসকে হচ্ছে সবাই বলে যে দ্য ব্রন্টিস ফ্যামিলি অ্যাটেন্ডেন্ট। হ্যাঁ, মানে ব্রন্টিদের পরিবারের একমাত্র ভিজিটার হইতেছে টিউবারকিউলোসিস, যে অলমোস্ট অনেক মানুষ মারা গেছে। তো এই জন্যই দেখবা ব্রন্টির এই লেখায় উদারিং হাইটসে টিউবারকিউলোসিসের অনেক টাচ, কারণ ও নিজের লাইফ থেকে বা নিজেদের পরিবার থেকে এতটাই মর্মান্তিক মৃত্যু দেখছে টিউবারকিউলোসিসে। তো ওর জানা মতে এই রোগটাই মানে সর্বনাশা একটা রোগ। কারণ দেখবা কি এখনকার রাইটারদের বেশিরভাগ লেখায় কিন্তু ক্যান্সার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট মানে পাওয়া যায়, ঠিক না? দেখবা দূর থেকে দূরের কারো রাইটিং এও হচ্ছে লিখে রাখছে যে ক্যান্সার হয়েছিল এরকম, বা বেশিরভাগ জিনিস, কারণ এই সময়টা হচ্ছে ক্যান্সারের যে প্রভাব। আবার এই যে এখনকার সময় ভাবো লাস্ট 4 মাসে যারা লিখতেছে সবার লিখায় তো করোনার হচ্ছে অনেক ইম্পর্টেন্স, সে অনেক পাত্তা পাইতেছে আর কি এরকম। তো এরকম যে যে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে ওই জিনিসটা তার রাইটিং এর মধ্যে অনেক মানে ইম্পর্টেন্স রাখে আর কি। আচ্ছা, বলতেছে যে দিস ওয়াজ নট আনকমন, টিউবারকিউলোসিস মার্ড দ্য লাইভস অফ মেনি ভিক্টোরিয়ান লিটারেরি ফ্যামিলিজ। বলছে অনেক সাহিত্যিকের পরিবারই হচ্ছে টিউবারকিউলোসিসের ইয়ে ছিল, যেমন ট্রলপস, ম্যাকডোনাল্ডস, জর্জ এলিয়ট, তারপরে জিএইচ লিউস, এদের হচ্ছে পুরা সবার পরিবারই হচ্ছে মানে টিউবারকুলোসিস একদম ফ্যামিলি অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিল, যে শেষ করে দিয়ে গেছে এরকম। Tuberculosis is highly contagious bacterial infection that usually affects the lungs. It was not unheard for it to affect other parts of the body as well. George Eliot's young son died of spinal tuberculosis. বলতেছে এটা লাংসের একটা অসুখ, তো এটা হচ্ছে অন্যান্য পার্টকে ওরকম ক্ষতিগ্রস্ত করে না লাংস ছাড়া, কিন্তু জর্জ এলিয়টের ছেলের হচ্ছে স্পাইনাল টিউবারকুলোসিস ছিল। কেমন, সেটা হচ্ছে স্পাইন আছে না মেরুদণ্ড, ওখানে হচ্ছে যক্ষা হয়েছে, মানে ওখানে ওই ব্যাকটেরিয়াটা ইনফেক্ট করছে। Most disturbing to many Victorians was the dramatic weight loss that the disease caused. This is why it was called consumption in the 19th century. বলতেছে যে এটাতে হচ্ছে ভিক্টোরিয়ানদের অনেক
মানে ওয়েট লুজ হয়েছে আর কি। তো এটা 19th সেঞ্চুরির একদম একটা মানে সিল মারা টাইপ হচ্ছে রোগ ছিল। Because the disease appeared gradually, people often didn't notice the symptoms until it was too late to treat them. এই যে যেই জিনিসটা ক্যাথির ক্ষেত্রেও তো বুঝে নাই যে ওকে যে ট্রিটমেন্টে নিবে তার আগেই ক্যাথি মারা যায়। তো বলে যে টিউবারকিউলোসিসটা ওই সময় সিমটম এমন ভাবে আসতো যে বুঝাই যাইতো না, অনেক সময় সিমটম থেকে ধরতে ধরতেই মানুষ মরে গেছে। মানে রোগ তো পরের কথা, সিমটম বুঝতে বুঝতেই হচ্ছে মানুষ মারা যাইতো এরকম। তো বলতেছে এই যখন হচ্ছে ব্র্যানুয়েল বন্টির কথা বলতেছে যে ওর ক্ষেত্রেও বলা হয়েছে যে ওর ধরতে ধরতেই সিমটম বুঝতে বুঝতেই হচ্ছে ও লাস্ট স্টেজে চলে আসছে। তারপরে আবার হচ্ছে ক্যাথরিনের কথা বলতেছে যে ক্যাথরিন আর্নশো হচ্ছে লিন্টনদের ওখানে যখন যায় তখন হচ্ছে ওর কয়দিন পরে ওর বাবা মা মারা যায়। ক্যাথরিনের একটা জ্বর ছিল, সেই লিন্টনের বাবা মা আবার জ্বরে মারা যায়। তো বলে যে এটা হচ্ছে কন্টিজিয়াস ইনাফ ছিল, যে ছোঁয়াছুঁই টাইপ, তো ওখান থেকে ও মারা গেছে। আবার এরপরে দেখা যায় যে যখন হয়তোবা ক্যাথরিন ছোট ছিল বা ইয়াং ছিল, ওর ইমিউন সিস্টেম ভালো ছিল, তখন শি ডিডন্ট গেট সিক। কিন্তু যখন ওর বাচ্চা হবে এবং তারও একরকম 30 এজেস এর কাছাকাছি চলে গেছে, তো তখন হচ্ছে দেখা যায় যে ওর মধ্যে ওই সিমটম গুলা বুঝতে বুঝতে ও নিজেই হচ্ছে মারা গেছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, perhaps most affecting, though there are records of people who watched their loved ones die of this extremely painful disease. Charlotte Bronte, the last Bronte sibling to die and the only one who didn't succumb to consumption, demonstrated growing anxiety and fears for Emily Anne and even more pathetic attempts to snatch reassurance from a less haggard look, the remote possibility of a cure. আচ্ছা, ব্যানার্জি হচ্ছে একজন মানে ক্রিটিক, সে হচ্ছে এমিলি ব্রন্টি মানে ব্রন্টি সিস্টারদেরকে নিয়ে অনেক কাজ করছে। তো ও বলতেছে যে ওর মানে সবচেয়ে বেশি হচ্ছে দেখছে টিউবারকিউলিসিসে মারা যেতে দেখছে আপনজনদেরকে, তাদের মধ্যে ওয়ান অফ দেম ওয়াজ শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টিতে সবচেয়ে ছোট বোন। ও হচ্ছে টিউবারকিউলিসিসে মারা যায় নাই, হ্যাঁ, কিন্তু ও দেখছে যে এই যে মানে এমিলিকে মরে যেতে, তারপরে অ্যানকে মরে যেতে, তারপরে ওদের এর আগের যে দুইটা বড় বোন মারা গেছে, সবাই এরকম মারা গেছে হচ্ছে ওদের টিউবারকিউলিসিস হয়ে আর কি। আচ্ছা, অলমোস্ট ক্লোজ টু দ্য এন্ড। এখন হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট কোটস দেয়া আছে, এই কোটেশন গুলা হচ্ছে তোমাদের পড়ে পড়ে বুঝতে হবে। আমি একটা কোটেশন বুঝাই দেওয়ার চেষ্টা করব, তোমরা এইরকম করে বুঝবা। হ্যাঁ, বলছে I am now quite cured of seeking pleasure in society, be it country or town. A sensible man ought to find sufficient company in himself. লকুট, পেজ 28। প্রত্যেকটা, আচ্ছা এইটা একটা জিনিস আমি বলে দিই, পরীক্ষার খাতায় যদি তোমরা মনে রাখতে পারো, বেটার হচ্ছে এই ন্যারেটর যে কোটেশনের তার নাম আর পেজ নামটা দিয়ে দেওয়া, পেজ নাম্বারটা। এখন এটা ইটস মোর ডিফিকাল্ট যে পেজ নাম্বার ঠিক করে দেওয়া, তো এটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো। সো কমা দিয়ে উইদারিং হাইটস লিখে দিবা, দিয়ে নিচে একটা দাগ দিয়ে দিবা। আচ্ছা, এটা কিন্তু কেউ কেউ ভুল করো না যে উইদারিং হাইটস এর নিচে যে দাগ হবে, এই জিনিস হলে কিন্তু খাতা দেখতে গিয়ে প্রথমেই মন খারাপ হয়ে যায় যে কি পড়াইলাম, নভেল যে নভেল এটাই বুঝলো না। আচ্ছা, এখন বলতেছি যে although Lockwood is not a central character in the novel's main plot, his need to be alone reflects Emily Bronte's preoccupation with solitude. বলতেছে যে লকউড হচ্ছে এটার কোনো ওরকম ইম্পর্টেন্ট ক্যারেক্টার না উদারিং হাইটস এর, কিন্তু লকউডের এই কথাটার মধ্যে দিয়ে এমিলি ব্রন্টির ভয়েসটা রিফ্লেক্স হচ্ছে, যে হচ্ছে আমাদের যে ন্যারেটর সে হচ্ছে সলিটিউড, একাকিত্ব খুঁজতে এই মোড়ে চলে আসছে। Appreciation for solitude is what separates the people who live in heights from the civilized, quiet world of the Lintons and Thrushcross Grange. In fact, the characters who most like to be alone, Heathcliff, Catherine Earnshaw, and Hindley, are also the characters who are most in touch with their own passionate emotions. বলতেছে যে এই যে একাকিত্বের যে চাওয়াটা, এটা দেখবা সবচেয়ে বেশি উইদারিং হাইটস এর লোকজনের মধ্যে। এরা এই জন্যই এত দূরে থাকে যেখানে ঘনবসতি নাই, অনেক মানুষ নাই। তো বলতেছে হিনলে, তারপরে ক্যাথরিন, তারপরে হেথক্লিফ, এরা সবাই হচ্ছে এই একাকিত্বটা পছন্দ করা টাইপ লোক, যারা হায়েস্ট দু একজনের সাথে রিলেশনশিপে থাকবে কিন্তু ফ্যামিলি গ্যাদারিং পার্টি এরকম টাইপের না।
বুঝতে পারছো? জি। আচ্ছা, Bronte seems to Bronte seems to suggest that finding sufficient company self is the only way a person can truly know who they are and what they want. আচ্ছা, আমরা একটা টপিক পড়ছিলাম না যে সেলফ নলেজ, যে নিজেকে জানতে হবে। ব্রন্টির জি ম্যাম। একটা হচ্ছে অন্যতম চাওয়া এই নভেলটাই হচ্ছে যাতে একটা হিউম্যান তার নিজেকে বুঝতে পারে, নিজেকে জানতে পারে। তো বলতেছে যে ব্রন্টি ভাবে এই নিজেকে খুঁজে পাওয়া নিজের মাঝে, এটার অন্যতম উপায় হচ্ছে একা থাকা। তুমি মানুষের মাঝে থাকলে তুমি বুঝবা না তুমি কেমন। তুমি যখন একা থাকবা, সবচেয়ে একা, তখন তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কেমন। তখন তোমার মনে হবে যে তুমি তার প্রতি এটা করছো, তুমি এর প্রতি ভালো করছো, তুমি এর প্রতি খারাপ করছো, তুমি একে চাও, তুমি একে চাও না। এই যে সেলফ রিয়ালাইজেশন, এই যে সেলফ নলেজ, এগুলোর জন্য তোমার একা থাকা জরুরি। তুমি রান্না বাড়ি করে, মেহমানদারি করে, নাচা গানা পার্টি করে তুমি আসলে বুঝবাই না যে তুমি কখন একা আর তুমি কখন আসলে কারো প্রতি খারাপ করছো। কিন্তু তুমি যখন কারো সম্পর্কে বা নিজের সম্পর্কে যখন বুঝতে চাওয়া, ইউ হ্যাভ টু গিভ টাইম টু ইয়োর সেলফ। যখন ইউ আর হ্যাপি উইথ ওয়ান সেলফ, নিজের সম্পর্কে যখন তুমি খুশি, তখন ইউ ক্যান ফাইন্ড দ্যাট ইউ আর ট্রুলি অ্যান অ্যামেজিং বিং। কিন্তু তার পর্যন্ত তোমার মনে হবে মানুষ তোমাকে যা বলে তুমি তাই, তোমার কোনো আইডিয়া তোমার সম্পর্কে নেই। এই পুরাটা আইডিয়া হচ্ছে মানুষের মানে তোমার সম্পর্কে মানুষের। তো এই জন্য ব্রন্টি হচ্ছে সলিটিউডটাকে এত হচ্ছে গ্লোরিফাই করতেছে যে একা থাকো, সেলফ নলেজ নাও, তাইলেই বুঝবা। এই ক্যাথরিনের মতো ভুল আর জীবনে করবা না, আর কি, এরকম। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সব বুঝানো লাগবে নাকি নিজেরা বুঝবা? না ম্যাম, এগুলো ম্যাম এক্সপ্লেনেশনের মতো বুঝতে পারবো ম্যাম ম্যাম। এক্সপ্লেনেশন, জি ম্যাম, এগুলা পড়ে বোঝা Explanation যাবে। পরে বোঝা যাবে ম্যাম। ধন্যবাদ। ম্যাম এই আচ্ছা, পিডিএফটা রেকর্ডস গুলো একটু দিয়ে দিন, আজকে তো লাস্ট হ্যাঁ, ক্লাস। যে জি আমি তো ম্যাম, এটা আপলোড ইউটিউবে দিয়ে দিছি, দিয়েন বুঝছো, আর আমি রেকর্ডস লিংক গুলা দিয়ে ম্যাম, দিব। লিংক গুলা শেয়ার করে দিয়েন। জি ম্যাম। ওকে ম্যাম, নো প্রবলেম ম্যাম, আজকে ধীরে আচ্ছা, দিলেও চলবে। আর জাস্ট এই ম্যাম পিডিএফটা আর কি। আজকে হ্যাঁ, এটা এটা এখনই পড়ানো দিয়ে শেষ। দিই। হ্যাঁ, আজকে জি উদারিং ম্যাম। হাজ পড়ানো শেষ। আরো কিছু পড়তে চাও এরপর উদারিং আমরা হাজ কোনটা থেকে? পড়বো ম্যাম? তারপর আমরা পড়বো হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, ইনশাল্লাহ। কারো কোনো চয়েস ম্যাম আছে? ঈদের কয়দিন আছে? 12 দিন। দুঃখে মারা যাইতেছে। হ্যাঁ, কেন? না ম্যাম, এই যে মানে শেষ আমাদের করতে পারবো এক্সাম কবে? নাকি 12 দিন। এক্সাম 16 তারিখ অগস্ট। অগাস্টের 16 তারিখে কিসের এক্সাম? মিড টার্ম ম্যাম।